বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের স্পিকিং পার্ট 2 এর ক্লাস। আজকে ক্লাস শেষে আমি টোটাল স্ট্রাকচারটা এর আগের ক্লাসেও আলোচনা করেছি স্পিকিং পার্ট 2 এর, এবং সেই স্ট্রাকচার ইউজ করে টোটাল 9টা কিউ কার্ড আপনাদেরকে ইনশাল্লাহ দিচ্ছি। এই টোটাল 9টা কিউ কার্ড আপনারা যদি আয়ত্তে আনেন, আশা করা যায় দুনিয়ার যে কোনো কিউ কার্ড আসুক না কেন আপনার কমন নাও পড়তে পারে, ভিন্ন টপিকও হইতে পারে, এই টপিকগুলোর সাথে মিল নাও থাকতে পারে। কিন্তু এই 9টা কিউ কার্ড যদি আপনার নখদর্পণে থাকে, এই 9টা কিউ কার্ডকে যদি আপনি মুখস্থ করে ন্যাচারাল ওয়েতে বলতে পারেন, একদম নর্মাল ওয়েতে বলতে পারেন, যেভাবে মানুষ মানুষের সাথে কথা বলে, কিন্তু আপনি শুরুতে এটা বারবার পড়বেন, বারবার দেখবেন, দেখে এমন একটা পর্যায়ে আনবেন যে হচ্ছে আপনি ন্যাচারাল ওয়েতে এই আনসার গুলো বলতে পারেন, অ্যাটলিস্ট 9টা কিউ কার্ড। তাহলে আশা করা যায় যে দুনিয়ার যে কোনো কিউ কার্ড আসুক না কেন, আপনি কমন না পড়লেও আগের স্ট্রাকচার, আগের কমন লাইন, আগের অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করে আপনি আশা করি বলতে পারবেন। আর আপনাদের সাথে যে কথাগুলো আলোচনা করতেছিলাম, যে শুধু আইএলটিএস এর পড়াশোনাটাই আমার কাছে যথেষ্ট মনে হয় না। আইএলটিএস এর পড়াশোনার পাশাপাশি আপনারা যারা দেশের বাইরে আসতে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে দুনিয়া আখিরাতে ভালো হয় এরকম একটা রেজাল্ট আপনাকে আল্লাহ তাআলা দান করুক। দুনিয়া আখিরাতেও ভালো হয় এরকম একটা জায়গায় আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সেখানে নিয়ে যাক। তো এই ব্যাপারটা কঠিন। আমি যখন ইউনিভার্সিটি আগে মেবি, তখন আমি নটরডেমে পড়াশোনা করি, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে এরকম একজনের কাছে বলছি যে ভাই দোয়া করেন আমার জন্য এই পরীক্ষা টরীক্ষা এসে, যাই হোক যে কোনো কাজের জন্য। উনি বললেন যে দুনিয়া আখেরাতে ভালো হয় এরকম রেজাল্ট আল্লাহ তোমাকে দান করুক। প্রথমে কথাটা শুনে আমার খটকা লাগে। আরে ভাই, আমি বললাম পরীক্ষায় দোয়া করার জন্য, তো উনি বললেন দুনিয়া আখেরাতে ভালো হয়। সো দুনিয়া আখেরাতে ভালো হয় এরকম রেজাল্ট, এটার একটা অনেক ভালো ভালো মিনিং আছে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, আমার নটরডেমের একটা ফ্রেন্ড, সে তার এইচএসসি মানে ইন্টারমিডিয়েটের রেজাল্ট ছিল আহ, কোনো রকমে হচ্ছে, ধরেন নটরডেমে তো ভর্তি হয় সায়েন্সের পোলাপান গোল্ডেন এ প্লাস নিয়ে। সো ওখান থেকে সে পাশ করছে 4.4 বা কোনো রকম পাশ করছে। মানে মানে এটা খুব বেশি ভালো স্কোর না যে গোল্ডেন এ প্লাস পেয়ে একটা ছেলে এরকম রেজাল্ট করছে। তো মানে খারাপ করার কারণটা হলো তার গার্লফ্রেন্ডের সাথে তার ঝগড়াঝাটি হয়েছে, তার হচ্ছে ওই ব্রেকআপ হয়েছে, এই জন্য সে আপসেট, সে পড়াশোনাই করবে না। তার হচ্ছে নানান ধরনের ঝামেলার এই এই কারণে পরে যখন এই খারাপ স্কোরটা করছে, তখন তার গার্লফ্রেন্ড যখন চলে গেছে, তো বলছে যে আহ, তার কোথাও ভালো আরেকজনের সাথে প্রেম হয়েছে বা বিয়ে হয়েছে, কিছু একটা, আমার সঠিক মনে নাই, কারণ আমি শুনেছিলাম আর কি। পরে সে এমন পড়াশোনা করছে, এমন পড়াশোনা করছে যে সে ঢাকা মেডিকেলে চান্স পাইছে। তো এই এইচএসসি রেজাল্ট খারাপ হলো, কিন্তু এই খারাপ হওয়াটা তাকে একটা এক্সটার্নাল ফোর্স দিল, যে কারণে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েও সে ঢাকা মেডিকেলের মতো জায়গায় ফার্স্ট টাইমে চান্স পেয়ে গেল। তো এরকম অনেকেই হয় যে এইচএসসি রেজাল্ট খারাপ, কিন্তু এই খারাপ হওয়ার কারণে তার ফ্যামিলি থেকে প্রেশার আসে, সেলফ একটা প্রেশারও থাকে যে এইচএসসি রেজাল্ট তো ভালো হলো না, তাহলে ভালো জায়গায় চান্স পেতে হবে। সো তাহলে ওই ওই রকম স্টুডেন্টরাই আবার ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়। আবার হচ্ছে যারা এসএসসি এইচএসসি দুইটাই এ প্লাস পেয়ে বগল বাজাইতে থাকে যে আমার রেজাল্ট তো ভালো, এখন মনে হয় আর পড়াশোনা করতে হবে না, সো তারা দেখা যায় ভালো জায়গায় চান্স পায় না। আবার অনেক সময় দেখা যায় যে আইএলটিএস স্কোর খারাপ, মানে খারাপ মানে মিডিয়াম একটা স্কোর করছে। সো কোনো কোনো জায়গায়, ধরেন কোনো একটা প্রফেসর বলেন বা কোনো একটা কোম্পানি বলেন, তারা এইরকম স্টুডেন্টই খুঁজতেছে যে আইএলটিএস স্কোর মিডিয়াম হলেও হবে, এবং হচ্ছে আমার এই ধরনের এমপ্লয়ি দরকার। অথবা আপনি যে দেশে গিয়েছেন ওই দেশটা আপনার জন্য কতটুকু শান্তিময় হবে, বা আমরা তো সবকিছু পজিটিভ ভাবেই চিন্তা করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, উনিই ভালো জানেন কোনটা আমাদের জন্য বেটার হবে, বেস্ট হবে। সো আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ শতভাগ চেষ্টা করব, কিন্তু এইভাবে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ দুনিয়াতে ভালো হয় আখিরাতে ভালো হয় এরকম একটা ফলাফল আপনি আমাদেরকে দান করেন, এবং প্রপার ওয়েতে চেষ্টা করব। তো চেষ্টা করা শুধু আইএলটিএসটাই যথেষ্ট নয়,
আমি বলতেছিলাম যে আপনারা যারা পাসপোর্ট করেন নাই, পাসপোর্টটা করে ফেলেন, ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলেন। যে যে দেশে যেতে চান, যে ইউনিভার্সিটিতে পড়তে চান, ওই ইউনিভার্সিটি ওয়েবসাইটে একটু সার্চ করেন, গুগলে যে একটু সার্চ করেন। সার্চ করতেও কষ্ট হলে আপনি ভয়েসে বলেন ইয়র্ক ইউনিভার্সিটি কানাডা, অথবা আপনার আপনার হচ্ছে আমেরিকা মাস্টার্স প্রোগ্রাম টিউশন ফি, অথবা অস্ট্রেলিয়া অথবা ইউকে। একটু ভাই নিজেকে চালান, এমনি বসে থাকেন না, কিছু একটা করেন। আপনার হচ্ছে ওদেরকে মেইল করেন, ওদের টিউশন ফি গুলো দেখেন, ইউটিউব চ্যানেল দেখেন। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আইএলটিএস রিলেটেড, এই রিলেটেড অনেক হচ্ছে ইনফরমেশন অলরেডি চালু হয়েছে, আমি একা না। সো আমার কথাগুলো শোনেন, আবার ওখান থেকেও আপনি ভেরিফাই করেন আমার কথাগুলো কতটুকু অথেন্টিক। বা আপনি canada.ca, কানাডার যে কোনো ভ্যালিড ইনফরমেশন এখানে আপনি পাবেন। এটা কানাডার গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইট। সো canada.ca, এখানে আপনি যান, অথবা কানাডার জব ব্যাংক আছে, কানাডা জব ব্যাংক, jobbank.ca এই টাইপের একটা ওয়েবসাইট আছে। এখানে যে একটু ঢোকেন, একটু দেখেন। আমি এই পর্যন্ত অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি যে হচ্ছে তারা খুব সিরিয়াসলি হয়তো কানাডার এই বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করেন। একজন আছে শেফ, আর একজন আছে আপনার ইঞ্জিনিয়ার, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর একজন হচ্ছে, সো বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টকে আমরা দেখেছি খুব সিরিয়াসলি তারা অ্যাপ্লাই করে নাই, কিন্তু তাদেরকে কোম্পানি নিয়েছে, ভাইবা নিয়েছে। সো ভ্যালিড আর কি। আবার কানাডা থেকে প্রচুর ইনভ্যালিড অফার লেটার পাঠায়, ওয়ার্ক পারমিট পাঠায়, আপনার থেকে টাকা নেয়। সো যেগুলো দেখবেন সস্তা, একদম সহজ, এই লোভে পা দিবেন না। লোভে পাপ, পাপে মৃত্যু। ওকে, সো এত সহজও ভাববেন না কোনো কিছু। সবকিছুকেই হচ্ছে যেটা নিয়মতান্ত্রিক উপায়ে যেটা হওয়ার, সেটাকেই হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করবেন। এছাড়া এরকমও দেখা যায় যে কেউ কেউ মানে ওই নর্মালি তাই সে অফার লেটার পাইছে, বলছে যে ভিসা ভিসা পাবা, অনেক সময় আপনার ওই ইও পাঠায় দেয়। ওয়ার্ক পারমিটে এগুলো 2 নাম্বারই বেশি হয়, স্টাডি পারমিটে এগুলো খুব বেশি হয় না। সো ভেরিফাই করে নিবেন, মানে যেটাতে বেশি সহজ, ওইটা আসলে সামথিং রং হিয়ার। আর যারা কানাডাতে ওয়ার্ক পারমিটে আসতে চান বা পিআর এর জন্য ট্রাই করতেছেন, তারা অবশ্যই ইসিএটা করে রাখবেন। ইসিএ, যারা স্টুডেন্ট তাদের ইসিএটা না হলেও হয়। আপনার সর্বশেষ যেটা, ধরেন এই দেশে আসার পর তো একটা মাস্টার্স ডিগ্রি বা একটা অনার্স মাস্টার্স ডিগ্রি নিবেন। সো ইসিএটা আপনি একটু গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন। ইসিএটা হচ্ছে আপনার বাংলাদেশের যে হচ্ছে আপনার যে ডিগ্রিটা, হতে পারে সেটা অনার্স, হতে পারে সেটা মাস্টার্স। বা আমাদের একটা স্টুডেন্ট আছে কলকাতার, সো জানি না উনি এখন অ্যাটেন্ড আছেন কিনা। বাইরের দেশেও হচ্ছে অনেকে আহ, হচ্ছে যারা বাংলা ভাষাভাষী, আমাদের বাংলাদেশের মানুষ দেশের বাইরে থাকে। সো বাইরে থাকলেও আপনি যে দেশেই থাকেন, আপনি সিঙ্গাপুর থাকেন, আপনি আবুধাবি থাকেন, আপনি কানাডাতে থাকেন, আপনি হচ্ছে ইউএসএ থাকেন, আপনি সৌদিতে থাকেন, ডাজেন্ট ম্যাটার। যদি বাংলাদেশের আপনার পড়াশোনা হয়ে থাকে, সো ইসিএটা পিআর এর জন্য লাগে, এটা এখন না। যারা স্টুডেন্ট তাদের জন্য না। আমি এটা নিয়ে বেশি কথাও বলবো না, সময় নষ্ট করবো না, আপনি একটু ইউটিউবে সার্চ দেন। বাট 2-1 লাইনে বলতে গেলে ইসিএটা হচ্ছে, ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি। এখন এটা কানাডার সমমানে, এই ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি র্যাঙ্ক, ঢাকা ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন অনুসারে কানাডার এটা মাস্টার্স ডিগ্রি কিনা। সো আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে যে মাস্টার্স ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি থেকে, এটা কানাডার সমমান মাস্টার্স ডিগ্রি। আবার কোন কোন হচ্ছে ইউনিভার্সিটি আছে, কোন কোন ডিপার্টমেন্ট আছে যে আপনি 4 বছরের অনার্স ডিগ্রি করেছেন, কিন্তু কানাডার সমমান সেটা 4 বছরের অনার্স না, কানাডার সমমান সেটা 3 বছরের অনার্স। আবার আপনি করেছেন মাস্টার্স ডিগ্রি বাংলাদেশ থেকে, কিন্তু ইসিএ করার পরে কানাডার সমমান সেটা 4 বছরের অনার্স ডিগ্রি। এরকম অনেকেরই হয়ে থাকে। তো এগুলো একটু গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে দিবেন। বাট কিছু একটা করেন, একটু এগিয়ে থাকেন। হ্যাঁ, এগুলো ইসিএ করতে প্রায় হচ্ছে আমার প্রায় ওই যাদের মাধ্যমে করেছিলাম তাদেরকে টাকা দিতে হয়েছিল, টোটাল 40,000 টাকার মতো লাগছিল, হার্ড কপি যেটা। সো আপনারা এগুলা একটু মানে গুগলে সার্চ দিয়ে এগুলো করে নেন। ভেরি সোজা জিনিস, পাসপোর্ট করে ফেলেন, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিংটা শিখে ফেলেন। হ্যাঁ, এমন না যে হচ্ছে দালালকে টাকা দিয়ে
আপনি 2 4 5 দিনের মধ্যে অ্যাপ্লাই করে 3 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফেলেন, এরকম না। আপনি আসলেই শেখেন, আসলেই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা শেখেন। এই দেশে আপনার যদি জাস্টিন ট্রুডো, সেও যদি আপনার হচ্ছে আহ, মানে আপনা ভাই হয়, তাও সে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিবে না, দিতে পারবে না। সে বড় জোর এটা বলবে, তুমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যাও, যে তাদের সাথে যোগাযোগ করে, এটা তো আমি দেখি না। কথা শেষ। আপনার কাজটা আপনাকেই করতে হবে। এই জন্য দেখবেন এই সমস্ত দেশে, একবার আমি ফেসবুকে দেখেছিলাম যে ট্রান্সপোর্ট মিনিস্টার বা যে কোনো মন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সবার সামনে দিয়ে যাচ্ছে, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি। তো তাকে দেখে যে একটু খোশামত তোষামত, সহমত ভাই, এই সহমত ভাইয়ের সময় এখানে নাই। আপনার এখানে নিজ যোগ্যতা, নিজ পরিশ্রমকেই এখানে সবাই হচ্ছে ভ্যালু দেয়। তো অনেক কথা বলে ফেললাম, অনেক থিওরিটিক্যাল লেকচার টেকচার দিলাম। এগুলো আসলে আমি এগুলোর জন্য হচ্ছে খুব বেশি কমফোর্টেবল না, ভাই ব্রাদার হিসাবে আপনাদের কথাবার্তা গুলো বলি। বাট অনেকেই আমাদের কাছে সাজেশন চান, এই জন্য আমি মনে করি যে একবারে পাইকারি হারে বলাটা ভালো। খুচরা খুচরা একজনকে একজনকে না বলে পাইকারি হারে কথা বলাটা ভালো। ওকে, সো আমরা পড়াশোনায় ফেরত যাই, অনেকে বিরক্ত হতে পারেন। দেখেন, আমরা স্পিকিং পার্ট 2 এর জন্য একটা স্ট্রাকচার দিয়েছিলাম, যে দুনিয়াতে যে কোনো কিউ কার্ড আসুক না কেন, আপনি প্রথমে, আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। প্রথমে আপনাকে হচ্ছে 1 মিনিট সময় দেওয়া হবে লম্বা প্রিপারেশনের জন্য। 1 মিনিটের লম্বা একটা প্রস্তুতি নিতে দেওয়া হবে। আহ, তারপরে 2 মিনিট, মোটামুটি 2 মিনিট, নট ফিক্সড। অনেকে এত সুন্দর করে আনসার দিয়েছেন এবং গুছিয়ে বলেছেন, কথাবার্তাটা অনেক সুন্দর করে বলেছেন। সো আপনার কথাটা 1.5 মিনিটেও শেষ হতে পারে, বাট লজিক্যাল বলেছেন, রিলেভেন্ট বলেছেন, সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, দ্যাটস ওকে। যে 1.5 মিনিটে আপনি কথা শেষ করেছেন, কোনো সমস্যা নাই। আহ, আবার 2 মিনিট বলেছেন কিন্তু আস্তে আস্তে বলেছেন, আপনার টোন খুব বেশি ভালো ছিল না, আপনি খুব বেশি হচ্ছে কমিউনিকেটিভ ছিল না, আপনি হচ্ছে মামলিং ছিল। সো এই 2 মিনিট হচ্ছে খুব বেশি ভ্যালুয়েবল হবে না। দেখেন না আমাদের বাংলাদেশে, যেটা আমি ফার্স্ট ক্লাসে ফান করে বলেছিলাম, যে উত্তরবঙ্গের মানুষজন অনেক স্লোলি কথা বলে। আরে ভাই, কেমন আছেন, অনেক স্লোলি স্লোলি কথা বলে। ঢাকার মানুষ যারা হচ্ছে এডুকেটেড, এরা নট টু ফাস্ট, নট টু স্লো, হচ্ছে নর্মালি কথা বলে, যেটা আপনার আসল ভাষা আমাদের দেশে। আবার যদি আপনি ইয়ের দিকে যান, একটু চিটাগাং, নোয়াখালী, বান্দরবান এদিকে যান, তো এরা সো ফাস্ট, সো ফাস্ট। যেমন হচ্ছে আপনার সাইফুর রহমান খান স্যারের কাছে একটা গল্প শুনেছিলাম, যে একটা রেস্টুরেন্টের হচ্ছে একটা ভিআইপি রেস্টুরেন্ট হয়ে গেছে এখন, বাট আগে এটা ছিল নোয়াখালী এক লোক, সে এই রাস্তার মোড়ে একটা ভাতের দোকান দিয়েছে, হোটেল দিয়েছে, নাম ছিল আহ হচ্ছে, ওই নামটামও ছিল না, রাস্তার কোনায় ভাতের হোটেল, আবার কি এর নাম, আমাদের ভ্যানে ট্যানে দেখেন না ভাত তরকারি বিক্রি করে, আমি ঢাকা ইউনিভার্সিটি দেখেছি, টিএসসি তে ভাত বিক্রি করতো 10 15 টাকায়। তো উনি নোয়াখালী মানুষটা বলতো ইয়ান্তুন খাইজান, ইয়ান্তুন খাইজান, ইয়ান্তুন খাইজান মানে এখান থেকে খেয়ে যান। চৌধুরী সাহেব ভালো করে খেয়াল করেন, ইয়ান্তুন খাইজান মানে এখান থেকে খেয়ে যান, মানে কত ফাস্ট কথা বলে। সো ইয়ান্তুন খাইজান কইতে কইতে ওই ওই হোটেলটার নামই হয়ে গেছে ইয়ান্তুন খাইজান, ইয়ান্তুন খাইজান। সো এটার অর্থ হচ্ছে এখান থেকে খেয়ে যান। এখন আস্তে 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 এই রেস্টুরেন্টের নামই হয়ে গেছে ইয়ান্তুন খাইজান। মানুষ মনে করে এটা চাইনিজ একটা রেস্টুরেন্ট, ভিআইপি রেস্টুরেন্ট, এবং এখানে এখন হাজার হাজার টাকা দিয়ে মানুষ খাওয়া দাওয়া করে এই রেস্টুরেন্টে। কিন্তু এটা একজন নোয়াখালী এক ভাইয়ের আহ, ভাতের হোটেল দিয়ে সে কোনো রকমে শুরু করেছিল, এখন সেটা ভিআইপি রেস্টুরেন্ট হিসাবে আহ, যে ঠাঁই করে নিয়েছে। তারপরে আপনি চিটাগাং, নোয়াখালী, তারপরে হচ্ছে বান্দরবান, কক্সবাজার, এরা সো ফাস্ট, অনেক দ্রুত কথা বলে, অনেক হচ্ছে, ধরেন, যেটা উত্তরবঙ্গের যে টোটালি বিপরীত। কাজেই আপনি 2 মিনিট কথা বলছেন স্পিকিং পার্ট 2 তে, দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি কি বলেছেন, সেটা ইম্পর্টেন্ট। আর সিলেটি ভাইরা, তাদের কথা আর কি কইতাম, তাদের মানে ভাষার জন্য, বাংলা ভাষাটা, তাদের ওইটা শেখার জন্য আর একটা আইএলটিএস কোর্স করা লাগে, সিলেটি ল্যাঙ্গুয়েজের আইএলটিএস কোর্স।
তো যাই হোক, আমি কাউকে ছোট বড় করে দেখতেছি না, জাস্ট ফান করার জন্য বলতেছি, জানি না কতটুকু ফান টান হইতেছে, কিন্তু আমার এই কথা বলার উদ্দেশ্য, আপনি 2 মিনিট কথা বললেন মানে হচ্ছে সব হয়ে গেল, ভালো স্কোর করতে পারবেন, এটাই ম্যান্ডেটরি না, বাট কিভাবে বলতেছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, সো যেটা বলতেছিলাম যে ইয়ান্তুন খাই জানে আপনারা হচ্ছে নিজের দায়িত্বে নিজের টাকায় খাবেন যদি চান। ওকে, সো আমরা এর আগে যে কথাগুলো আলোচনা করেছিলাম সংক্ষেপে আমি যদি একটু কথাগুলো রিক্যাপ করি, দেখেন, এর আগে আমরা স্পিকিং পার্ট 2 এর ওভারঅল একটা স্ট্রাকচার দিয়েছিলাম। আহ, আর হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে আইএলস এ সাধারণত এগুলো বেশি আসে, এই যে পার্সন প্লেস অবজেক্ট এগুলো বেশি আসে, বাট এগুলোর বাইরে আসে না তা না, এগুলো আসে 70%। 10টা কোশ্চেনের মধ্যে 7টায় আসে এগুলো নিয়ে, সুতরাং আমি সাজেস্ট করব যে আপনারা এগুলো আগে কাভার করেন, তারপরে আপনি হচ্ছে অন্য যে কোনো কোশ্চেন আসুক সেগুলো আপনি রেডি করেন। সো একটা কিউ কার্ড এখানে দেখেন, ডিসক্রাইব এ পারসন হুম ইউ লাভ। সো যে কোনো পার্সন নিয়ে আসুক, প্লেস নিয়ে আসুক, প্রথমে একটা ইন্ট্রো দিবেন, ইন্ট্রো দিবেন এবং স্ট্রাকচারটা ইউজ করার চেষ্টা করবেন, প্রথমে ডিরেক্ট আনসারে ঢুকে যাবেন না, আনসারে ঢুকে গেলে খুব বেশি কথা বলতে পারবেন না। সো 1 মিনিট, প্রথম আপনাকে যখন 1 মিনিট সময় দেওয়া হবে শুধুমাত্র আইডিয়া নিয়ে কাজ করবেন, শুধুমাত্র আইডিয়া নিয়ে কাজ করবেন যে আসলে আপনাকে কি বলতে বলা হয়েছে, আপনাকে কি বলতে বলা হয়েছে, এই 1 মিনিট বলবেনটা কি এটা নিয়ে চিন্তা করবেন। আর যখন হচ্ছে কথা বলা শুরু করবেন তখন আগেই আপনি এই যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ভোকাবুলারি এগুলো ঠাড়া মুখস্থ করে রাখবেন, যে এই ভিন্ন ভিন্ন গ্রামার দিয়ে আপনি কথা বলবেন বা কথা বলবেনটা কি, এটা 1 মিনিটের যে লম্বা সময় প্রিপারেশন ওই সময় আপনি হচ্ছে আইডিয়াগুলো লিখে রাখবেন। আর ভোকাবুলারি, গ্রামার এগুলো আগের থেকে রেডি রাখতে হবে। সো কিউ কার্ডের স্ট্রাকচারটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আহ, কয়েকবার অনেকবারই বলেছিলাম, সো দয়া করে চাইলে আবার লিখে রাখতে পারেন। প্রথমে আপনি ইন্ট্রোডাকশন দিবেন, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, আমরা যে কোনো কথা বলেছি সেটাও হতে পারে। যেমন আপনার কমন একটা কিউ কার্ডে মানে ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার দিয়েছি, যে ফার্স্ট ক্লাসে অনেকবার আলোচনা করেছি, কাউকে কাউকে ধরেছি, যে ইন্ট্রোডাকশন আপনার আই হ্যাভ প্লেথরা অফ ফেমাস স্পোর্টসম্যান সাচ অ্যাজ ক্রিস গেইল, সচিন টেন্ডুলকার, হার্শেল গিভস এন্ড সো অন, অ্যামং দেম সাকিব আল হাসান, যে কারো নাম বলেন, অ্যামং দেম হার্শেল গিভস হু ইজ সাউথ আফ্রিকান, ইজ ওয়ান অফ মাই বেস্ট প্লেয়ার্স, ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেয়ার্স, যে কোনো একটা বললেই হবে। অথবা যদি এখানে মানুষের মানে প্লেয়ার না হয়ে কোনো সেলিব্রিটি হয় বা কোনো মেয়েব্রিটি হয়, তাহলে ইজ অন অফ মাই মোস্ট হ্যান্ডসাম অথবা মোস্ট অ্যাট্রাকটিভ সেলিব্রিটিস ইন মাই আইস, অর অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ আদার্স। সো এই স্ট্রাকচারটা একদম হচ্ছে নখদর্পণে রাখবেন, ঠোঁটের আগায় রাখবেন, যে যাহাই কোশ্চেন আসুক যেভাবেই আসুক না কেন এই স্ট্রাকচার দিয়ে ইন্ট্রোডাকশন, অ্যাডভান্স একটা ইন্ট্রোডাকশন বলার ট্রাই করবেন। বাট গুলিয়ে ফেলেন না, গুলিয়ে তখনই গুলিয়ে ফেলবেন যখন আপনার প্রিপারেশনটা কম হবে, তখনই গুলিয়ে ফেলবেন যখন আপনি এই মাত্র 9টা কিউ কার্ডই শেষ করতে না পারেন, তখন আপনি নিশ্চিতভাবেই গুলিয়ে ফেলবেন। সো এই গ্রামার গুলো নিয়ে আমি আরেকটু দোবারা আলোচনা করতেছি, এটা আরেকটু দেখে নেন, যে ইন্ট্রোডাকশন, কোশ্চেনের, লিঙ্কিং ওয়ার্ডস, মাস্ট আনসার অল সাব কোশ্চেন, ইনভার্টেড সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, কন্ডিশনাল, আজকেও অন্য গ্রামার গুলো নিয়েও কিছুটা আলোচনা করতেছি। বাট রিমেম্বার ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার্স, যে এই টাইপসের এই একটা কিউ কার্ড আসলেই আমরা ট্রাই করব এই কমন কথাগুলো আলোচনা করার। সো আপনাদেরকে লিঙ্কিং ওয়ার্ডের একটা শীট দিয়েছিলাম, আপনারা কি ওটা দেখেছিলেন? লিঙ্কিং ওয়ার্ডের একটা শীট দিয়েছিলাম, লিঙ্কিং অর্ডার একটা শীট দিয়েছিলাম। সো লিঙ্কিং অর্ডারের শীট এগুলা অনেক মানে ধরেন এই যে লিজের লিঙ্কিং অর্ডার শীট, ওখানে তো বেশ কিছু লিঙ্কিং অর্ডার দেওয়া আছে। এছাড়াও
আমাদের বেসিক আর অ্যাডভান্স গ্রামারের যে ক্লাস রেকর্ড, ক্লাস লেকচার শিট, ওখানেও লিঙ্কিং অর্ডার শিট দেওয়া ছিল। সো এখানে অনেক বেশি দেওয়া আছে, বাট কমন কিছু লিঙ্কিং অর্ড যেমন হচ্ছে আপনার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্দার মোর, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, হাউ ইউ আর, এগুলো কমন, বাট এগুলো অবশ্যই মাথায় রাখবেন, এই কয়েকটাই। আর যারা আরেকটু বেশি মাথায় রাখবেন তাদের জন্য তো আরো হচ্ছে ভালো, বাট এত কিছু হচ্ছে মাথায় রাখতেই হবে, নট নেসেসারি। ওকে, সো লিস্ট আমি বিলিভ করি যে এই কয়েকটা লিঙ্কিং অট আপনার মাথায় থাকবে। আর যখনই লিঙ্কিং অট মাথায় আনবেন তখনই কিন্তু ভাই বিষয়টা স্ট্রাকচার্ড হয়ে যায়। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এমন, যেমনটা বলবো মোটামুটি ঠিক তেমন। সো এই যে আপনি বললেন ফার্স্টলি, ফার্স্টলি বলে তার দুই চারটা গুণগান গাইলেন, সেকেন্ডলি বলে তার দুই চারটা গুণগান গাইলেন, থার্ডলি বলে তার দুই চারটা গুণগান গাইলেন। সো এভাবেই কিন্তু হচ্ছে তার সম্পর্কে, বা একটা পার্সন হোক বা একটা প্লেস হোক, বিষয়টা গোছানো হয়। যে ফার্স্টলি বলে সে কেন ভালো খেলোয়াড়, সে কেন ভালো সেলিব্রিটি বা মেয়েব্রিটি, কেন সে তার এই এই গুণগান আছে। সেকেন্ডলি বলে যে দুনিয়ার যে কোনো মানুষ হোক তার সম্পর্কে আপনি বলেন যে সে হচ্ছে আপনার, সেই মানুষের সম্পর্কে বলেন যে সে খুব ভালো হচ্ছে, তার দেশপ্রেম আছে, সে মানুষকে অনেক হেল্প করে। এই কথাগুলো তো যে কাউকে নিয়েই বলা যায়। ওকে, সো এই যে ফার্স্টলি সেকেন্ডলি যদি না বলেন, আপনার কথার অনেক সময় আমি দেখি যে অনেকেই ভালো স্টুডেন্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বা ভালোই, মানে আমি বুঝাতে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, আপনার হচ্ছে ধরেন বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, যেটাই হোক না কেন, অথবা মেডিকেলে বা কৃষি ইউনিভার্সিটিতে অনেকেই দেখেছি। আহ, কিন্তু ওই যে কথার খেই কেন হারিয়ে ফেলে, সে কিন্তু এমনি ভালো, ইংলিশে খারাপ তা না, এই তার বলার বা প্র্যাকটিসের অভাব থাকার কারণে, অথবা সেগুলো নিয়মিত বলে অভ্যস্ত না, অথবা হঠাৎ করে তাকে এই টাইপসের কোশ্চেন করা হয়েছে। কিন্তু আপনি যদি ফার্স্টলি বলে দুইটা লাইন বলেন, সেকেন্ডলি বলে দুইটা লাইন বলেন, থার্ডলি বলে পয়েন্ট পয়েন্ট আকারে দুইটা করে লাইন বলেন, এবং পয়েন্ট পয়েন্ট যে করবেন এটা প্রশ্নের উপরই লিখে রাখবেন, তাহলে আপনার আশা করি ইনশাল্লাহ খুব বেশি প্রবলেম হবে না। সো আমরা দেখেন, প্রথমে প্রথমে আমরা হচ্ছে পার্সনটা নিয়ে আলোচনা করেছিলাম। পার্সন মানে দুনিয়ার যে কোনো পার্সন, সে সেলিব্রিটি হোক, মেয়েব্রিটি হোক, প্লেয়ার হোক, আপনার হচ্ছে কোনো সায়েন্টিস্ট হোক, কোনো ওল্ড পার্সন হোক, কোনো ইয়ঙ্গার পার্সন হোক, অথবা যে কেউ হোক না কেন, পার্সন হলেই আপনি তার সম্পর্কে এই টাইপসের একটা ইন্ট্রো দিবেন। তার সম্পর্কে বলবেন যে হু লুকস রিয়েলি হ্যান্ডসাম, হিজ হাইট ইজ 5 feet 7 inches অ্যান্ড হি হ্যাজ কার্লি হেয়ার। সো এই 10 সেকেন্ডের, 5-7 সেকেন্ডের একটা কথা বলবেন, দেখবেন বলতেও আপনার ভালো লাগবে। এবং কিন্তু ভাই এই কথাগুলো কইতে জানি আপনার আবার মামলিং না হয়, তাহলে এর চেয়ে দুঃখ খোদার দুনিয়ায় হচ্ছে আরো অনেক থাকবে। এটা তো তেমন দুঃখ না, এক লাইন ভুল করছেন তো কি, এর চেয়ে আরো বড় বড় দুঃখ আছে। এরপর দেখেন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করতে বলেছিলাম, যে হচ্ছে যে কোনো কোশ্চেন আসুক, যে কোনো হচ্ছে কিউ কার্ড আসুক না কেন, একটা ইন্ট্রোডাকশন, মানে এক্সপ্লেইন করার আগে আহ, একটু বলে নেবেন যে আমি এই সম্পর্কে এক্সপ্লেন করতে যাচ্ছি। এটা কিন্তু নাম ইন্টারোগেটিভ, কিন্তু এটা আসলে বলার ধরনটা হচ্ছে অ্যাসার্টিভ। নাম এটা ইন্টারোগেটিভ, বাট বলার ধরনটা হচ্ছে অ্যাসার্টিভ। লিখেই দিই। ওকে, কালকে আপনাদের রাত, আহ, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9 ঘটিকায় শুধুমাত্র গ্রামারের টপিক গুলো নিয়ে আমরা ডিসকাস করব, শুধুমাত্র গ্রামারের টপিক। বলার ধরনটা হলো অ্যাসার্টিভ, নাম ইন্টারোগেটিভ। ও ভাই, সবাই কি বুঝছেন এটা?
আপনারা ফাইনাল পরীক্ষায় জিনিসটা কাজে লাগাতে পারলেই হয়েছে। ব্যাপারটা এরকম না যে এটার নাম ভালো মতো শিখতে হবে, এটা রিলেটিভ প্রোনাউন, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা হেন, এটা তেন, এই সব কিছু শেখার দরকার নেই। শিখলে ভালো, যারা জানেন তাদেরকে অনেক হচ্ছে অনেক মোবারকবাদ, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য এটা না। আসল উদ্দেশ্য আইএলটিএস এ কথা বলা, আসল উদ্দেশ্য আপনি মুখের জড়তা কাটানো, আসল উদ্দেশ্য আপনি দেশের বাইরে আসতে চাচ্ছেন, আপনার এই বিষয়গুলো আপনার মানুষকে যেন এক্সপ্লেইন করতে পারেন, কমিউনিকেট করতে পারেন, এটা আমাদের আসল উদ্দেশ্য। ওকে, সো নাম ইন্টারোগেটিভ, কিন্তু বলার ধরনটা হলো আপনার অ্যাসার্টিভ। যেমন হচ্ছে হোয়াই ডু ইউ লাভ হিম, নাও দ্য কোশ্চেন ইজ, এবং খুবই স্মার্টলি সুন্দর করে লাউডলি বলবেন, ওয়েল নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই আই ডু লাভ হিম মোস্ট। যদি লাভ হয় তাহলে বলবেন মোস্ট। ওকে ওকে, why I do love him most. Now the question is why I do love, কেন আমি তাকে এত বেশি ভালোবাসি। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ why I do love, why I do love him most, most মানে সবচেয়ে বেশি, কেন আমি তাকে এত বেশি ভালোবাসি। ওকে, সো হাউ আর ইউ, নাও দ্য কোশ্চেন ইজ হাউ ইউ আর, হাউ আর ইউ আর হবে না, হাউ ইউ আর, নাও দ্য কোশ্চেন ইজ হাউ ইউ আর। সো এই বিষয়গুলো আমরা এর আগে ভালো মতোই আলোচনা করেছিলাম আই বিলিভ। তারপরেও যারা হচ্ছে বুঝতে পারতেছেন না, তারা এই বেসিক আর অ্যাডভান্স গ্রামারের 10টা নোট, ক্লাস লেকচার শিট, ওখান থেকে আরেকটু প্র্যাকটিস করবেন। নিজের মতো করেও এই ধরনের কমন লাইনগুলো প্র্যাকটিস করবেন, বা কমন লাইন যেগুলো দেওয়া আছে সেখান থেকেও প্র্যাকটিস করতে পারেন। সো এরপর দেখেন আপনার পার্সন হলেই মাহিমা জান্নাত ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন? এনি প্রবলেম? এনি প্রবলেম? আপনাদের কি শুনতে বুঝতে বা কোনো কিছু প্রবলেম হচ্ছে আমার এখান থেকে? কোশ্চেন করবে দুইটা তিনটা, ওকে, সরি তিনটা, এভারেজে তিনটা, কখনোই দুইটা পাবেন না, কখনোই ছয়টা পাবেন না, বাট তিনটা পাইতে পারেন, চারটা পাইতে পারেন। পার্ট 3 ক্লাসটা তো অবশ্যই আছে। আপনি এখন এখানে মাহিমা ম্যাডাম এটা লিখে, যে স্ক্রিনে এটা লিখে এটা বলার কি দরকার ছিল? আপনি তো ক্লাস শেষেও কোশ্চেনটা করতে পারতেন, বা হচ্ছে আপনি একটু ওয়েট করতে। এখন তো পার্ট 3 ক্লাস হচ্ছে না, এখন তো পার্ট 2 এর ক্লাস হচ্ছে, একটা একটা করে আমরা শেষ করি ভাই। না, অনেক সময় আমারও প্রবলেম হতে পারে যে আপনি শুনতে পাচ্ছেন না, বা আমি আপনাদের কাছে সবার কাছেই আমি হচ্ছে চেষ্টা করি আপনাদের জন্য কোনো প্রবলেম না হয়। এই জন্য হচ্ছে ধরেন বারবার জিজ্ঞেস করি বা ইয়ে করি, কিন্তু আপনাদের উপর আমাদের কোনো বিরক্ত নাই, কোনো রাগ নাই, বা কোনো ইয়ে নাই, সো অন্যদের জন্য কোনো প্রবলেম না হয়। তো ধরেন একজনকে সাপোর্ট দিতে যে আরেকজনের জন্য বিরক্ত না হয়, এই জন্য আমি একটু কনসার্ন। এছাড়া আমার পার্সোনাল কোনো হচ্ছে আপনার উপর কোনো ইয়া নাই আর কি। হোয়াটএভার, সো প্লেস হলে আমরা কিছু কমন কথা বলতে পারি। যেমন হচ্ছে স্ট্রাকচারটা কিন্তু সেম হবে ভাই, যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন, যে যাই বলেন না কেন, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আপনি বলতে পারেন ওয়েল আই এম নট ফন্ড অফ, ট্রাভেলিং, আই এম নট ফন্ড অফ এক্সকারশন। সো আমি এই যে ভ্রমণ, পর্যটন, এগুলোতে আমি আগ্রহী না। From my point of view, it wastes our valuable time, money and energy. দেখছেন কথাটা কি? ইন্ট্রোডাকশন কিন্তু। But sometimes when I'm offered with no cost, like from my office, অথবা from our university, অথবা when I get an opportunity to travel with my lovable friends, I cannot ignore. Okay, মানে ইন্ট্রোডাকশনেই বাজিমাত। জানি না বাজিমাতের মানেটা কি, মানে ইন্ট্রোডাকশনই অনেক সুন্দর আর কি। সো শুরুটাই যদি এভাবে একটু সুন্দর করে বলতে পারেন, পরে একটু স্লো হন, সমস্যা নেই, একটু স্লো হবেই। নাইন মানে হচ্ছে 9 আপনার টার্গেট, কিন্তু 7-8
থেকে 7-8 যেন পান, এটা হচ্ছে আগে নিশ্চিত করেন। সো এগুলো এক একটা ওয়ে, 6.5, 7, 8, তারপর না 9-এ যাবেন। তো কিছু মামলিং হবেই, কিছু ভুল হবেই, এগুলো একসেপ্ট করি আমরা পরীক্ষার হলে যাব। তাহলে আপসেট আসবে না, হতাশ আসবে না, ডিপ্রেশনে পড়বেন না। ভাই 2-4টা ভুল হবেই রিডিং এ, 2-4টা ভুল যাবেই হচ্ছে লিসনিং এ, বাট কোশ্চেন ওইভাবেই করা হয়, আমাদেরও আনসার ওইভাবেই হবে, কিছু ভুল যাবেই। ওকে, এরপর বলেছিলাম মাস্ট আনসার অল সাব কোশ্চেন, এবং প্লেস রিলেটেড হলেই কিছু কথা আপনি এইভাবে বলতে পারেন, যেমন এই এই যে এই কিউ কার্ডটা, এটা আপনি ইউজ করতে পারেন প্লেস রিলেটেড হলে। তারপরে হচ্ছে, এগুলো আমি বারবার বলতেছি কারণ এগুলো কমন জিনিস, এগুলো যদি আপনার জানা না থাকে তাহলে খুব ভেরি কঠিন হয়ে যাবে। সো একটা ডেট মাথায় রাখবেন যে আই ওয়েন্ট দেয়ার, কোন ডেটে এটা আপনার ব্যাপার, বাট একটা ডেট আপনি ভালো মতো মাথায় রাখবেন। সো এরপরে এটা কত সময় লেগেছিল, একটু টুকস অ্যাবাউট 6 to 7 hours, এই সেই কোশ্চেন করবেন একটা, এটা বানিয়ে আর একটু বেশি বলবেন। সো এরপরে হচ্ছে অবজেক্টের টেমপ্লেটটা আজকে ক্লাস শেষে 9টা কিউ কার্ড ইনশাল্লাহ একসাথে দিয়ে দিব। আর 9টা কিউ কার্ডের হচ্ছে কয়েকটা আলোচনা করে দিব, যেমন ইভেন্ট রিলেটেড কিউ কার্ডটা একটু পর ডিসকাস করতেছি, এরপর এনিমালস রিলেটেড একটা কিউ কার্ড, সফটওয়্যার রিলেটেড একটা কিউ কার্ড। এমন কিছু কিউ কার্ড আমরা সিলেক্ট করেছি যেটা অনেক কিছুকে একসাথে কাভার করে, বাট স্টিল এগুলোর পরেও আপনি কিছু কিছু পেতে পারেন যে যেগুলোর সাথে মানে এগুলোর সাথে মিল নাই, নয়টার সাথে মিল নাই, কিন্তু এই গ্রামার তো আর চেঞ্জ হবে না, স্ট্রাকচার তো আর চেঞ্জ হবে না, লিঙ্কিং অর্থ আর চেঞ্জ হবে না, তারপরে হচ্ছে আপনার একটা ইন্ট্রোডাকশন, কিছু কমন বিষয়, এগুলো চেঞ্জ হবে না। এই স্ট্রাকচার গুলো ইউজ করে তখন নিজের মতো করে আশা করি বলতে পারবেন। আর হচ্ছে মাথার মধ্যে গেঁথে নেন যে ফাইনাল পরীক্ষায় বলতে হবে নিজের মতো করে। ফাইনাল পরীক্ষায় স্ট্রাকচার গুলো অটোমেটিক আপনার আপনার মাথায় সেট আপ হয়ে যাবে যদি নিয়মিত প্র্যাকটিস করেন, তখন আর মনে করতে হবে না যে লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার কিন্তু করতে হবে, অটোমেটিক দেখবেন এসে যাবে, বাট ইট টেক্স টাইম, এটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট ইনশাল্লাহ হবে যদি এভাবে প্র্যাকটিস করেন। সো এখানেও দেখেন সেম, যে কোনো অবজেক্ট হোক না কেন, এই আলোচনা করেছিলাম যে অবজেক্ট রিলেটেড হইলেই পিস অফ জুয়েলারি, ল্যাপটপ, মোবাইল ফোন। আর আইএলটিএস পরীক্ষায় সাধারণত কখনোই বলে না যে নির্দিষ্ট একটা আপনার অ্যাপল 19 নিয়ে কিছু বলে, অ্যাপল 19 কবে আসতে পারে, এগুলো কোনো কোশ্চেন সাধারণত করে না। একদম কমন বিষয়, বেসিক বিষয়, যে লেটেস্ট ভার্সনের একটা টেকনোলজি নিয়ে কিছু বলেন, তখন আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, ল্যাপটপ সিলেক্ট করতে পারেন, মোবাইল সিলেক্ট করতে পারেন, টেলিভিশন সিলেক্ট করতে পারেন, একটা ক্যালকুলেটর কিনছেন ভালো দামি দেখে সেটাও সিলেক্ট বলতে পারেন। এখানে কি বলতেছেন এগুলো ম্যাটার করে না, প্রশ্নের সাথে রিলেভেন্ট রেখে এই আশেপাশের কথাগুলো আপনি বলতে পারেন। সো এই অবজেক্ট রিলেটেড হলেই আপনি মানে কে দিয়েছিল, কেন দিয়েছিল, এগুলো একটু কাহিনী করে বানিয়ে বানিয়ে নিজের মতো করে বলবেন। ল রিলেটেড হলে, ল সাধারণত আসে না, হ্যাঁ খুব রেয়ার, তারপরে আমরা এটা রেখেছি যে যেহেতু এটা ভিন্ন একটা বিষয়, না পারলে তখন কি হবে। সো এজন্য বারবার বলি যেগুলো কমন সেগুলো আগে শেষ করেন, একটা আসে না, খুব রেয়ার আসে, এখন ওটার জন্য আপনার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সো এটা আসলে ডিফিকাল্ট। ইটস গুড যে আপনি সবগুলো নিয়েই প্রিপেয়ার্ড হতে চান, কিন্তু ইটস নট গুড যে আপনি সহজগুলো যেগুলো নিয়মিত আসে ওগুলো কাভার না করে এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন। ওকে, আজকে আমরা দেখেন একটা টপিক নিয়ে আলোচনা করি যেটা একটু কঠিন, সেটা হচ্ছে ইভেন্ট। ওকে, ইভেন্ট রিলেটেড কিউ কার্ড, ইভেন্ট রিলেটেড, এটা ইচ্ছা করেই আমি একটু কঠিন করেছি, ইচ্ছা করেই কঠিন করেছি, নট নেসেসারি যে এইটাই আপনাকে বলতে হবে, কিন্তু আহ, একটু ভিন্ন টাইপসে যাচ্ছি, যে আশা করি আগের কিউ কার্ড থেকে কোনো রকম মানে ভালো একটা আইডিয়া হয়েছে, এখন আমরা একটু কঠিনের দিকে যাইতেই পারি। বাট এখানেও স্টিল আপনি এত কঠিন না করে সহজভাবেও বলতে পারেন। আহ, কিন্তু ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু অ্যাড্রেস ইউ সামথিং ডিফারেন্ট। Okay, speaking cue card 2, describe a happy experience you have had. Happy experience এটা যে কোনো কিছু হতে পারে। সো এটা ইভেন্ট রিলেটেড কিউ কার্ড। সো যে কোনো ইভেন্ট, যে কোনো বিষয়, যে আপনি হচ্ছে কোনো কারো বার্থডে, কারো বার্থডে পার্টি হয়েছে, কারো বিবাহোত্তর শিরোমণি হয়েছে, অথবা
আপনি স্কুলের কোনো ফেয়ারওয়েল, অথবা আপনার অফিসের কোনো প্রোগ্রাম, অথবা আপনার কারো বাসায় দাওয়াত খেতে গিয়েছেন, সো যে কোনো ধরনের নেমন্তন্ন আপনি এই ইভেন্ট হিসাবে কাউন্ট করতে পারেন। আর হোয়ার ইউ ওয়্যার, জায়গাটা কোথায় ছিল, কারা সাথে ছিল, তারপরে হোয়েন ইট হ্যাপেন্ড, কখন হয়েছিল, ওই যে ফিক্সড একটা ডেট আপনাদেরকে মুখস্থ করতে বললাম, যে অতীতের কিছু হলেই সেপ্টেম্বর 22 2023 অথবা 2022। সো এই ডেট মনে করতে যে যেন আপনার কালক্ষেপণ না হয়, কোনো ধরনের মামলিং না আসে। সো নির্দিষ্ট একটা ডেট আপনার হচ্ছে নখদর্পণে রাখবেন। ওকে, সো এই টাইপের কিউ কার্ড হলেই প্রথমেই যে কথাটা বলতে পারেন সেটা হচ্ছে যে হোয়েন আই রেড দিস টপিক, দ্য ফার্স্ট থিং দ্য ফার্স্ট থিং দ্যাট কেম টু মাই মাইন্ড, দ্য ফার্স্ট থিং that came to my mind, it was a party that was organized for my 16 birthdays. সো এইটুক কথা আপনি যে কোনো জিনিসের সাথে কপি করতে পারেন। পারভেজ ভাই, আপনি অনেকদিন ধরে এই যে এআই কম্পানিয়নের সাথে স্টার্ট মিটিং সামারি করতে যাচ্ছেন কেন ভাই, একটু কি ক্লিয়ারলি বলবেন? পারভেজ ভাই, এটার কারণটা কি? পারভেজ ভাই, একটু বলেন তো, বলেন, একটু আনমিউট করেন। পারভেজ ভাই, আপনার যদি অসৎ উদ্দেশ্য না থাকে তাহলে আশা করি আপনি আনমিউট করবেন। শুধুমাত্র পারভেজ ভাই আনমিউট করেন, শুধুমাত্র পারভেজ, অন্য সবাই মিউট করেন। PARVES, শুধুমাত্র পারভেজ ভাই, একটু বলেন তো আপনার উদ্দেশ্যটা কি, আপনি এটা কেন করতে চান? আমি ধরেন একটু জানতে চাচ্ছি আর কি, হয়তো এই এআই কমিউনিটি যেটা আপনি চাচ্ছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি নিজে হয়তো দক্ষ না, অথবা আপনি অন্য কোনো কোচিং এর এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, অথবা আপনি কোনো অন্য কোচিং এরই লোক, আপনাকে হায়ার করা হয়েছে, টাকা দিয়ে এখানে ভর্তি করানো হয়েছে, অথবা আপনার হচ্ছে এমনি আপনি আইটিতে অনেক ভালো, এমনি টেস্ট করতেছেন, বাট দিস হ্যাজ হ্যাপেন্ড ফ্রিকুয়েন্টলি, দিস ইজ নট ইউর ফার্স্ট টাইম আই ক্যান রিমেম্বার, ওয়াই? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? আপনার অসৎ উদ্দেশ্য না থাকলে আনমিউট করেন। এরকমও হয়েছে যে ধরেন আমার এখানে থেকে কোচিং করে সে আইএলটিএস পরীক্ষাও দেয় নাই, শুধুমাত্র কোচিংটা করেই সে কোন রকম সব আমার এই নামে কপি করছে। আইএলটিএস স্কুল বিডি, তো তো উনিও নাম দিছেন আইএলটিএস বিডি, আইএলটিএস বিডি, এখানে বাংলা লিখছেন, এখানেও ইংলিশ লিখছেন, সেম টাইপের একদম, আমরা যে যেভাবে করি সব সেম। সো দিয়ে বিজ্ঞাপন দিছেন। তা আমাদের স্টুডেন্ট আমাদেরকে বলছে যে ভাই আমরা তো কনফিউজড হয়ে যাচ্ছি, এটা তো হচ্ছে সেম সব কাজ করছে। তারপরে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে হচ্ছে সে আমাদের স্টুডেন্ট ছিল, আমাদের কাছেই কোচিং করছে, কোচিং করেই সে এটা করছে। সো হোয়াট এভার, আমাদের কোনো আপত্তি নাই, আপনি জাতিকে যদি শিখাতে পারেন এটা আপনার ব্যাপার, কিন্তু নিজের মতো করে করেন, বা হচ্ছে আমাদের ক্ষতি করে কেন, এগুলো নিয়ে মাথা ঘামাই না। আপনারাও আপনার নিজের চিন্তাটাই করবেন যে আপনার আইএলটিএস স্কোর ভালো হলো কিনা, শুধু একটাই চিন্তা। এছাড়া এই কোচিং এর কি হলো, অমুকের কি হলো, তমুকের কি হলো, এটা আপনার কাজ না। আপনি শুধু আইএলটিএস এ কতটুকু ভালো করলেন এটাই দেখবেন, এটাই দেখবেন। ওকে, সো হোয়েন আই রেড দিস টপিক, দ্য ভাই কিন্তু আনমিউট করলেন না, হ্যাঁ, এর আগেও আমি ভাইকে অন করেছিলাম। সো হোয়েন আই রেড দিস টপিক, দ্য ফার্স্ট থিং দ্যাট কেম টু মাই মাইন্ড, হোয়েন আই রেড দিস টপিক, দ্য ফার্স্ট থিং দ্যাট কেম টু মাই মাইন্ড, এটা যে কোনো কিছুর ব্যাপারে
আপনি বলতে পারেন। এই যে দেখেন কমন লাইন। ওকে, দেখেন আমাদের কমন লাইনই কত হয়। তো এরকম 20-30টা যদি কমন লাইন থাকে, তাহলে দেখবেন আপনার কথা বলার আর অভাব পড়বে না ইনশাল্লাহ। সো যে কোনো কিছুর ব্যাপারে এটা যদি প্লেস হয়, তাও বলতে পারেন, when I heard this topic the first thing that came to my mind, when I heard any traveling the first thing that came to my mind, তারপরে কথা বলা শুরু করেন। বাট এগুলো হচ্ছে কমন বিষয়, কমন এক্সপ্রেশন। It was a party that was organized for 16 birthdays for by my parents. It was a surprise party, so I didn't know anything about it. So describe a happy experience. Happy experience মানে আপনি সেখানে অনেক জলি মাইন্ডেড ছিলেন, ভালো কিছু ঘটেছে, এই টাইপেরই কিছু বলতে হবে। এখানে কোনো নেগেটিভ কথাবার্তা বলা চলতো না। So describe a happy experience. So it was a surprise party, so I didn't know anything about it. এটা একটা সারপ্রাইজ পার্টি ছিল, কাজে আমি কিছু জানতাম না। টু বি অনেস্ট, আই অ্যাকচুয়ালি থট মাই ফ্রেন্ডস হ্যাড ফরগটেন মাই বার্থডে। যেহেতু এটা সারপ্রাইজ পার্টি ছিল, কাজে আমার বার্থডে পার্টি নিয়ে তারা ভুলে গিয়েছিল। বিকজ নো ওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট ইট অর আস্কিং মি হোয়াট আই ওয়ান্টেড টু ডু। কারণ কেউ আমাকে কিছু জিজ্ঞাসাও করে না, কিছু জানতেও চায় না। ভাই, যদি কঠিন মনে হয় তাহলেই এটা ভালো মতো পড়েন। কারণ শুধু পরীক্ষার আগে সব সহজ রেখে লাভ নেই। আপনি একটু ব্রেনটা খাটান, একটু কঠিন কিছুকে আয়ত্ত করার চেষ্টা করেন, যাতে ফাইনাল পরীক্ষায় যে সহজটাতে আর কোনো সমস্যা না হয়। যেটা বলা হয় যে সহজ প্রশিক্ষণ কঠিন যুদ্ধ, নাকি কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো আপনি প্রশিক্ষণের সময় যদি সব সহজ হয়, তাহলে তো আপনার প্রিপারেশনে খুব বেশি গতি আসলো না। এই গতি বাড়ানোর জন্য আপনি এই কঠিনগুলোই মাথায় রাখবেন, আর এটা সেই কঠিনের একটা পার্ট। তো when I brought it up, 16 বার্থডে ছিল আপনার, ডেটেড ওয়ান, এত এত এভাবে বলতে পারেন যে ডেটেড ওয়ান হচ্ছে 22 সেপ্টেম্বর 2023, 16 বার্থডে। অথবা হচ্ছে আপনি বলতে পারেন মাই বার্থডে এত তারিখে, সো দ্যাট ওয়াজ মাই 16 বার্থডে। সো লজিক্যালি যা বলেন তাই সহি, এখানে ফিক্সড আনসার বলতে কিছু নেই। এরপরে when I brought it up, everyone dismissed it by saying, sorry, আমি বিট বিজি at the moment, so can we do something next month to celebrate it? সবাই আমাকে বলতেছিল আমি খুব বিজি আছি, কাজে নেক্সট মাসে কি আমরা এটা কিছু করতে পারি? So this made me incredibly depressed. এটা আমাকে খুব বেশি হতাশায় ফেলে দিয়েছিল, that no one could be bothered to spend time with me on my special day. আমার এই বিশেষ দিনে কেউ আমার সাথে হচ্ছে ভালোভাবে সময় কাটাইতে চায়নি। মাই প্যারেন্টস ওয়ার অ্যাওয়ার অফ মাই ডিস্ট্রেস। সবাই আমার এই যে ডিস্ট্রেস বা আমার হতাশা নিয়ে সবাই অ্যাওয়ার ছিল, সচেতন ছিল। অ্যান্ড সাজেস্টেড দ্যাট উই গো আউট ফর এ স্ল্যাপ আপ মিল ইনস্টেড। আমরা ছোটখাটো নাস্তা টাস্তার জন্য যাব। হোয়াট আই ডিডেন্ট নো ওয়াজ দ্যাট দে ওয়ার সিক্রেটলি প্ল্যানিং দিস সারপ্রাইজ পার্টি ফর মি। তারা চুপে সারে আমার জন্য একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল, যেটা আমি জানতাম না। সো দিস মেড মি ইনক্রেডিবলি ডিপ্রেসড। এটা আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন পরবর্তীতে। ওকে, সো এক জায়গায় মুখস্থ করেন, দেখবেন কত জায়গায় কাজে দেয়, যেগুলো আমরা এর আগে আমরা নিজেরাও প্র্যাকটিস করে দেখেছি অনেক বছর আগে। আর স্টুডেন্ট যাদের যাদের বলি, যারা কথাগুলো মানে, তাদের জন্য এটা উপকারী হয়। এরপরে হচ্ছে আপনার on the day of my birthday, I got a few text messages from close friends wishing me a happy birthday. So এটা একটা গ্রামাটিক্যাল খেল। Who wish me, ফ্রেন্ডস এর পরে who wish me না দিয়ে wishing me। So wishing me দেওয়া আর who wish me দেওয়া একই কথা। এটা প্রেজেন্ট পার্টিসিপলের একটা গ্রামার। কালকে গ্রামার ক্লাসে ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব পাস্ট পার্টিসিপল কিভাবে হয় আর প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হয়। ইভেন দো দ্যাট ওয়াজ দ্য ডে ওয়াজ গুড, যদিও দিনটা অনেক ভালো ছিল, বিকজ আই ওয়েন্ট আউট শপিং, আমি শপিং এর জন্য গিয়েছিলাম উইথ মাই প্যারেন্টস এন্ড সিবলিংস। সিবলিংস মানে কেউ বলতে পারবেন? সিবলিংস মানে যদি কেউ বলতে পারেন, তাহলে ওই যে ইয়ান্তুন রেস্টুরেন্টের গল্প বললাম না, ইয়ান্তুন রেস্টুরেন্টের ইয়ান্তুন খাইজান, ইয়ান্তুন খাইজানের যে গল্প বললাম, ওখানে যারা যারা বলতে পারবেন সবাইকেই কোনো ট্রিট দেওয়া হবে না। ভাই বোন, ভাই বোন, কাজিন,
ভাই বোন ঠিক আছে, আর একটু যদি ক্লিয়ার করে বলেন। শুধু ভাই বোন হলে হবে না, আপন ভাই বোন হতে হবে। ওকে, আপন ভাই বোন, এক্স্যাক্টলি। ওকে, তো আমি আমার কথাটা রাখছি। আমি বলেছিলাম যে যারা এটার উত্তর দিতে পারবে তাদেরকে ইয়ান্তুন রেস্টুরেন্টে কোনোভাবেই আমি ট্রিট দিতে পারবো না। সো আমি আমার কথাটা রাখলাম। একটু ফান করলাম, জানি না ফানটা হলো কিনা। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। আপনার এত দ্রুত এত রেসপন্স করার জন্য সবাইকে অনেক আন্তরিক শুকরিয়া, মোবারকবাদ। ওকে, even though the day was good because I went out shopping with my parents and siblings and I got a brand new iPad. আমি হচ্ছে শপিং এ গেছিলাম এবং একটা ব্র্যান্ড নিউ একটা আইপ্যাড কিনছি। আমার ফ্রেন্ড একটা হচ্ছে, আমরা নটরডেমে একসাথে রুমমেট ছিলাম, ও বুয়েটে পড়াশোনা করছে পরে। তো সে এখন হচ্ছে ইউএসএ তে পিএইচডি করতেছে। তো বলতেছে ও হচ্ছে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার আর কি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো বলতেছে যে আমি দেশে চলে যাব, দেশে যে শুয়ে বসে আরাম করব, ইউনিভার্সিটিতে ক্লাস নিব মাঝে মাঝে, মানে জাস্ট ফান করে কথা বলতেছিলাম, আমরা তো ক্লোজ ফ্রেন্ড। তো বললো যে তুমি কানাডায় থাকো আর আমার জন্য একটা আইফোন পাঠাও। আমি বললাম যে ঠিক আছে, তুমি ইউএসএ থেকে আমার জন্য ইউফোন পাঠাও একটা। আমি তোমার জন্য পরে আইফোন পাঠাতে পারবো কি পারবো না ওইটা পরে, তুমি আপাতত আমার জন্য একটা ইউফোন পাঠাও ইউএসএ থেকে, আর আইফোন পরে দেখা যাবে। যাই হোক, আপনাদের অনেকেরই আইফোন আছে এবং নিজের নামটাও লিখে রাখেন আইফোন নামে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আইফোন কত? আইফোন 13, 14 এইভাবে এই যে আইফোন 3, আইফোন প্রো, একজন লিখছেন আইফোন প্রো। তারপরে হচ্ছে আইফোন নামে অনেকগুলো আছেন, আইফোন প্রো, তারপরে হচ্ছে আইফোন, আইফোন 3। আইফোন আমার ছিল 10, রেডমি 10 আর কি, শাওমি রেডমি 10। যা হোক, একটু ফান করলাম আর কি। যাই হোক, নিজের নামটা লিখে রাখবেন এখানে, ভর্তির সময় যে নামটা দিয়েছেন আইফোন টাইফোন এগুলো হচ্ছে লেখার দরকার নেই। ওকে, সো আই ফেল্ট এ বিট ডাউন বিকজ আই থট মাই ফ্রেন্ডস ওয়ার ইগনোরিং মি। আমি ভাবতেছিলাম যে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, এখানে কিন্তু আগেই বলেছি ইচ্ছা করে এগুলো কঠিন দিয়েছি, হ্যাঁ। সো আই ফেল্ট এ বিট ডাউন মানে বোঝাই যাচ্ছে যে আপনার মন খারাপ ছিল। আই ফেল্ট এ বিট ডাউন, যত প্রকার ডাউন আছে ভাই সব খারাপ, যত প্রকার অ্যাওয়ে আছে, AWAY সব দূরে, স্টে অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে। সো যত প্রকার AWAY আছে সব হচ্ছে দূরে রাখা, ওকে। আর যত প্রকার ডাউন আছে সব খারাপ, যত প্রকার আপ আছে সব ভালো। সো অর্থ মিনিং না বুঝলেও এই ওয়ার্ড গুলোই দেখেই বুঝবেন যে হচ্ছে মিনিংটা একটু আইডিয়া করে নেবেন। এরপর হচ্ছে আপনার, আমার মন অনেক খারাপ ছিল, আই ফেল্ট এ বিট ডাউন বিকজ আই থট দ্যাট মাই ফ্রেন্ডস আর ইগনোরিং মি। দেখেন, আপনাকে ইভেন্ট রিলেটেড আসবে নট নেসেসারি, এই প্রশ্নই করবে নট নেসেসারি, কিন্তু পার্ট 1 হোক পার্ট 3 হোক যে কোনো ইয়েতে আপনি এই কথাগুলো এখান থেকে বলতে পারেন। তো সবাই একটু এখান থেকে নিজে নিজে পড়েন, পরে আইডিয়া নেন যে এট 5 p.m. উই ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট, 5টার সময় আমরা রেস্টুরেন্টে যাই। অ্যাজ আই ওয়াকড থ্রু দ্য ডোরস, দরজা দিয়ে যখন হাঁটতেছিলাম, আই হার্ড সারপ্রাইজ। সো আই হার্ড সারপ্রাইজ মানে সবাই সারপ্রাইজ শব্দটা চিল্লায় ওঠে এবং আমি এটা শুনতে পাই। অ্যান্ড ওয়াজ গব স্ম্যাকড, মানে গব স্ম্যাকড মানে হচ্ছে যে হাতের পশম এগুলো শিউরে ওঠা। টু সি অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেয়ার, হঠাৎ করে যখন সবাইকে একসাথে পাই তখন আমি গব স্ম্যাকড হয়ে যাই বা আমার হাতে পায়ের লোম এটা শিউরে ওঠে। সো কঠিন ভোকাবুলারি গুলো ইউজ করেছি, একটু একটা তো একটু কঠিন ট্রাই করেন। আগের যখন ধরেন অন্য অন্যগুলো সহজ, একই স্ট্রাকচার, এই জন্য এটা একটু কঠিন ভাবে ইউজ করা হয়েছে। বাট নট ম্যান্ডেটরি যেভাবে বললেই 9 পাবেন, আপনার আরো অনেক কিছু বিষয় এখানে জড়িত, বাট একটা ট্রাই করেন একটু কঠিন ভাবে রেডি করার।
এরপর হচ্ছে আই ওয়াজ অ্যাস্টাউন্ডেড, আমি হতবুদ্ধিকর বা হচ্ছে আমি আশ্চর্যজনিত হয়ে যাই, দ্যাট মাই ফ্রেন্ডস এন্ড প্যারেন্টস হ্যাড ম্যানেজড টু অর্গানাইজ দিস ইভেন্ট, এই ইভেন্টটা তারা ম্যানেজ করেছিলেন। নো ওয়ান হ্যাড ব্রিথ এ ওয়ার্ড টু মি, কেউ একটা শব্দ উচ্চারণও করে নাই। নো ওয়ান হ্যাড ব্রিথ এ ওয়ার্ড টু মি, সো কেউ একটা শব্দ উচ্চারণ করে। আই ওয়াজ থ্রিলড টু বিটস দ্যাট অল দ্য পিপল হু আর স্পেশাল টু মি ওয়ার ইন দ্যাট রুম। দেখেন মানে অ্যাডভান্স একটা গ্রামার, বাট কত সহজ বিষয়। কালকে আমি আরো বিস্তারিত আলোচনা করবো এই গ্রামার গুলো নিয়ে, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার গুলো নিয়ে। ওকে, সো আই ওয়াজ থ্রিলড, আই ওয়াজ থ্রিলড, I was thrilled, I was thrilled to bits that all the people were in that room. এটাই কিন্তু মেইন কথা, এটা হচ্ছে আমাদের এডিশনাল বিষয়, এডিশনাল কথাবার্তা। ওকে, সো I was thrilled to bits that all the people were in that room. সো সকল মানুষ ওই কক্ষে ছিল। I was thrilled to bits that all the people were in that room, এটা না বলে all the people who are special to me, all the people who are special to me, এটা হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স। who are special to me, যারা আমার কাছে হচ্ছে বিশেষ ছিল, তারা এই কক্ষে ছিল। সো আমি খুবই হচ্ছে থ্রিলড, বা আমার অনেক ভালো লাগতেছিল, অনেক রোমাঞ্চকর, বা হচ্ছে অনেক মানে ভালো লাগতেছিল আজকে, থ্রিল। দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস, খাবারটা অনেক সুস্বাদু ছিল। এন্ড দেন দেয়ার ওয়াজ এ ডিস্কো, উই ড্যান্সড আনটিল দ্য আর্লি আওয়ার্স। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হাফেজ। সো পরীক্ষার সময় ঠিকই এটা সুন্দর করে বলবেন, দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস এন্ড দেন দেয়ার ওয়াজ এ ডিস্কো সো উই ড্যান্সড আনটিল দ্য আর্লি আওয়ার্স। না বললে নাও বলতে পারেন, আই এম নট শিওর that any birthday can top that one and I will certainly never forget। এগুলো একদম কমন কথা, একদম কমন লাইন, এগুলো যদি ভালো মতো মুখস্থ করেন অন্য সেন্টেন্সও এখানে কাজে লাগাতে পারেন। যেমন এখানে বলতে পারেন, আই এম নট শিওর এনি বার্থডে দ্যাট টপ, আই এম নট শিওর দ্যাট এনি বার্থডে দ্যাট ক্যান টপ দ্যাট অন, যেটা এটা হচ্ছে টপ করতে পারে, এনি বার্থডে দ্যাট ক্যান টপ দ্যাট অন, এটা যেটা টপকাতে পারে, এনি বার্থডে যে যেটা এটা টপকাতে পারে। ওকে, এই টপ কিন্তু এখানে ভার্ব। আমরা কোনদিন চিন্তা করছি যে টপ ভার্ব হয়? সো অ্যাডভান্টেজ এটাও ভার্ব। মাঝে মাঝে না ভাই, বেশি না, এই দুই একটা যদি এগুলো ইউজ করেন, আপনার সম্পর্কে ধরে নিবে যে আপনি কোন মানের স্পিকার। বুঝছেন না ভাই, খুব বেশি না কিন্তু, এগুলো যদি অ্যাডভান্টেজ একটা ভার্ব হতে পারে। ইট উইল অ্যাডভান্টেজ মি, মানে এটা আমাকে অনেক সুযোগ সুবিধা দিবে। সো দ্যাট ক্যান টপ দ্যাট অন, এই টপটাও এখানে হচ্ছে আপনার ভার্ব, সেখানে টপ ভার্ব, এখানে এখানে অ্যাডভান্টেজ ভার্ব। তো মাঝে মাঝে এগুলো হচ্ছে ইউজ করবেন, খুব বেশি না। সো আই এম নট শিওর এনি এনি টুরিস্ট প্লেস ক্যান টপ দ্যাট অন এন্ড আই উইল সার্টেনলি নেভার ফরগেট ইট প্লেস। সো অথবা পার্সনের ক্ষেত্রে, আই এম নট শিওর any person can top this one and I will never forget it, I will never forget him certainly। so এই certainly এই অ্যাডভার্ব গুলো তিন জায়গায় ইউজ করতে পারেন, প্রথমে একদম সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, আর ভার্বের আগে, আগে পরে। সো এগুলোর ফিক্সড কোনো রুলস নাই, এক জায়গায় ইউজ করলেই হবে। ওকে, সো এই ছিল আমাদের বার্ডস যে পার্টি। এরপর হচ্ছে আমি আপনাদেরকে এনিমালস রিলেটেড একটা টেমপ্লেট দেখাচ্ছি। এনিমাল হলেই সে কথাটা আপনি বলতে পারেন, এনিমালস এর কাছাকাছি হলে, অথবা আপনি হচ্ছে এই যে একটা ফেভারিট স্কিল, আপনার দুনিয়ার মধ্যে যে কোনো স্কিল হোক, সো আপনার পজিটিভ হোক নেগেটিভ হোক, শিখতে কষ্ট হোক শিখতে আরাম হোক,
এখানে সবগুলোই একসাথে রাখা হয়েছে এই স্কিল রিলেটেড যেটা। ডেসক্রাইব এ নিউ স্কিল ইউ লার্ন, একটা নতুন স্কিল স্কিল নিয়ে বলেন যেটা আপনি শিখবেন। সেরকম টোটাল 9টা কিউ কার্ড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পার্সন, প্লেস, ল, অবজেক্ট, ফেভারিট স্কিল, এনি সফটওয়্যার, তারপরে হচ্ছে আপনার এই যে কয়টা হলো, সো এই 9টা আপনাদের হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, 9টা কিউ কার্ড। সো 9টা কিউ কার্ড দিয়ে দিচ্ছি আর আমি ডিসকাস করে দিচ্ছি, ওকে? বাট এই সুযোগে আবার আস্তে করে লিভ নেন, ওকে? 9টা কিউ কার্ড আমি দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ওকে? এই 9টা কিউ কার্ড দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে দিয়ে দিচ্ছি, 9টা টোটাল কিউ কার্ড। এর আগেও দিয়েছিলাম ওই যে অ্যাথলেট রিলেটেড, আজকে আবার দিলাম।
ইন্নালিল্লাহ। সো আমি তো এতক্ষণ কথা বলতেছিলাম, সরি ভাই। ওকে, যেটা আলোচনা করতেছিলাম, দেখেন যে আপনাদের টোটাল 9টা কিউ কার্ড দেওয়া হয়েছে। একটা হচ্ছে প্লেস রিলেটেড, একটা যে ডিসক্রাইব এন্ড ইউজ, ডিসক্রাইব এ হবে, হ্যাঁ, ডিসক্রাইব এ ইউজফুল আর্টিকেল, ডিসক্রাইব ইউর ফেভারিট অ্যাথলেট, যেটা পার্সন, ডিসক্রাইব ওয়ান অফ ইউর স্কিলস, যেটা নিয়ে বর্তমানে আলোচনা চলছে, আহ, তারপরে হচ্ছে ডিসক্রাইব অ্যান অবজেক্ট ইউ ওন হুইচ ইজ ইম্পর্টেন্ট, ইভেন্ট রিলেটেড কমন আইডিয়া, তারপর হচ্ছে ডিসক্রাইব অ্যান ইম্পর্টেন্ট, ডিসক্রাইব অ্যান ইন্টারেস্টিং অ্যানিমাল, describe a traffic rule or law, describe a piece of software, এরকম আর কি। সো দেখেন, এখানে আমরা স্কিলটা নিয়ে আলোচনা করতেছি। স্কিল মানে ফিক্সড করে বলবে না যে ঘোড়া কিভাবে চালাতে হয় এ সম্পর্কে 10টা লাইন বলেন। কখনোই এইভাবে চাবে না, আপনাকে চাইবে হচ্ছে এই যে ডিসক্রাইব ওয়ান অফ ইউর ফেভারিট স্কিলস, অথবা ডিসক্রাইব এ স্কিল হুইচ ইউ লার্ন উইথ হার্ড ওয়ার্ক, এভাবে চাবে। ভাই সাহেব, সায়েন্স রিলেটেড কিছু দেন, নোকিয়া 32। সো নোকিয়া 32 ভাই, এখন তো আর নোকিয়া নাই। আপনি ওই সায়েন্স রিলেটেড, ওই যে পিস অফ সফটওয়্যার যেটা, ওইটাই সায়েন্স রিলেটেড। স্পোর্ট রিলেটেড দিয়েন ভাই, স্পোর্ট রিলেটেড ওই যে অ্যাথলেট রিলেটেড যেটা আছে না, ওটার কাছাকাছি এরকম 100% যদি টপিক বলেন, তাহলে এই টেমপ্লেটই বানাইতে হয় 50টা। সো 50টা টেমপ্লেট বানাইতে গেলে তো আর সাজেশন থাকে না, এটা তো সিলেবাস হয় না। তা আগে 9টা রেডি করেন, এই 9টা রেডি হলে আপনার আশা করা যায় যে দুনিয়ার যে কোনো কিউ কার্ড আসুক আপনি এখান থেকে পারবেন। আর এরপরে মাক্কারের যে কিউ কার্ড আপনাদেরকে লিস্ট দিয়েছি, যেই মাক্কারের বই আর মাক্কারের এই যে এই ভাগ ভাগ করে দিয়েছি, যে যেগুলো পরীক্ষায় বেশি আসে, কাজে ওইটা নিয়েই চিন্তা করেন। আপনি নতুন একটা টপিক এখন হঠাৎ করে নিয়ে আসলেন, ভাই আমার বাসায় একটা মগ আছে, মগটা হচ্ছে 10 বছর পুরানো, মগ নিয়ে একটা কিছু বলেন। সো মগ নিয়ে বলতে গেলে আপনি হচ্ছে অবজেক্ট বানায় দিবেন এটারে। সো ওই ভিন্ন ভিন্ন টপিক গুলো রিলেট করার ট্রাই করবেন, কাছাকাছি আনার ট্রাই করবেন, কিন্তু একদম আননোন, আপনারা যে অনেক টপিকের কথা বলতেছেন এগুলো সাধারণত আসে না। আর আসলেও এগুলা আগে রেডি করেন, আমি বলতেছি না ওগুলা দেখতে হবে না, ওগুলো কিচ্ছু না, ওগুলো আসে না, এরকম না, কিন্তু আগে এগুলো রেডি করেন। আর মানে কঠিন কঠিন এই ব্যতিক্রম ধর্মী এই টেমপ্লেট কিওয়ার্ড গুলো পেলে ওইটা রিডিং পড়বেন, ওইটা রিডিং পড়ে দেখবেন যে ওখানে কি কি আছে, তারপরে নিজের মতো করে বানিয়ে বলার ট্রাই দিবেন আর কি। দেখেন, আপনি আপনার এই যে অয়ন ভাই বলছেন যে মাক্কারের যে কিউ কার্ড গুলো দিছি ভাগ ভাগ করে, সো শুধু পার্সন, শুধু প্লেস, শুধু অবজেক্ট। সো শুধু পার্সন, শুধু প্লেস, শুধু অবজেক্ট গুলো ওই যে আইডিয়া নিবেন আলাদা করে, যাচ্ছে অবজেক্ট হলে কি কি বলা যায়, প্লেস হলে কি কি বলা যায়, ইভেন্ট হলে কি কি বলা যায়, ল হলে কি কি বলা যায়, পার্সন হলেই কিছু কমন লাইন একই জায়গায় ইউজ করবেন। সে ছোট হোক, বড় হোক, সায়েন্টিস্ট হোক, সেলিব্রিটি হোক, মেলিব্রিটি হোক, কোনো প্লেয়ার হোক, অথবা কোনো ওল্ড পার্সন হোক, কোনো স্মল পার্সন হোক, একই টাইপসের আইডিয়া। আবার বলিয়েন না যে একটা চিলড্রেন যাকে আপনি খুব ভালোবাসেন, মহব্বত করেন, পেয়ার করেন, তো তাকে বলতেছেন হিজ হাইট ইজ 5 feet 9 inches, হি লুকস রিয়েলি হ্যান্ডসাম, হিজ এজ ইজ 8 years। সো 80 বছরের কোনো চিলড্রেন এই দুনিয়ায় এখন পর্যন্ত দেখা যায়? হ্যাঁ, মুসা আলাহিসাল্লামের সময়, অথবা সেই আদম আলাহিসাল্লামের সময়, বা আগের নবীগণ যারা 100 1000 বছর বাঁচতেন, বা জিন জাতির মধ্যে তারা কেউ কেউ 1500 2000 বছর বাঁচে, তাদের ক্ষেত্রে বাচ্চা হইতে পারে 80 বছর।
বাট একটু লজিক্যাল হওয়ার চেষ্টা করবেন। উম, মানে আস্তে আস্তে বলবেন, নর্মালি বলবেন একদম। হচ্ছে ওই যে আগে প্রথম প্রথম সিটি সেল যেভাবে কথা বলতো, আপনার নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তো কথা নিয়ে দৌড়াবেন না, কি বলতেছেন রিয়েলাইজ করবেন যে আপনি বুঝতেছেন কিনা আপনার কথাগুলো। শফিকুল ইসলাম ভাই, আচ্ছা, এই যে আপনারা একটু বলেন, আমি কি এই প্রশ্নের আনসারটা একটু আগে দেই নাই, যে এক্সামিনার কি কিউ কার্ড 1 মিনিট দেখার পর নিয়ে যাবে? এটা কি আনসারটাকে আমি দিয়েছি? আপনারা একটু বলেন। কি কি আনসার দিয়েছি অন্যরা বলেন, এই যে শফি ভাই বা আলী হায়দার ভাই, কি আনসার দিছি একটু বলেন। আলী হায়দার ভাই, কিউ কার্ড একটা দিবে, একটাই বলতে হবে। কি আনসার দিছি বলেন তো? কিউ কার্ড 1 মিনিট দেখার পরে কি নিয়ে যাবে নাকি নিবে না? কি আনসার দিছি? নিয়ে যাবে হচ্ছে পরে। আগে 2 মিনিটের আনসার দিবেন। আনসার দেওয়া শেষ হবে, আনসার দেওয়া শেষ হবে পার্ট 3 শুরু হওয়ার আগে, তারপর নিয়ে যাবে। আগে 2 মিনিটের আনসার পার্ট 2 শেষ করবেন, তারপরে পার্ট 3 শুরু হওয়ার আগে হচ্ছে আনসারটা নিয়ে নিবে। সো এই আনসারটা আমি দিয়েছি। রুবেল মিয়া ভাই বলছেন এই ফানটা সুন্দর ভয়েসে। রুবেল মিয়া ভাই দেখেন তো কি কমেন্ট করছেন আপনি, আবার পর। ওকে, যেটা আলোচনা করতেছিলাম যে ডিসক্রাইব এ নিউ স্কিল ইউ লার্ন, নট নেসেসারি যে আপনার ড্রাইভিং স্কিলই হইতে হবে, নট নেসেসারি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলই হতে হবে, নট নেসেসারি আপনার কিচেন রিলেটেড এটাই হইতে হবে। ওকে। ওকে, তাহলে দেখেন প্রথম লাইন আমরা এভাবে বলতে পারি, আই ওয়ান্ট টু লার্ন মেনি স্কিলস সাচ অ্যাজ কুকিং স্কিলস, ফরেন ল্যাঙ্গুয়েজ স্কিলস, ড্রাইভিং স্কিলস এন্ড সো অন, অ্যামং দেম ড্রাইভিং স্কিল হুইচ আই থিঙ্ক ভেরি ডিফিকাল্ট। সো ড্রাইভিং স্কিলস এটা হচ্ছে আপনারা ধরেন এই কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, ড্রাইভিং স্কিলস হুইচ আই থিঙ্ক ভেরি ডিফিকাল্ট ইজ ওয়ান অফ মাই মোস্ট ডিজারেবল স্কিলস অর অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ আদার্স। নোকিয়া 32 ভাই দাগাদাগি করতেছেন কেন? So, which I think very difficult is one of the most desirable skills for me, or at least as good as others. নোকিয়া 32 ভাই, আপনি নোকিয়া 32 দিয়ে আপনি এত দাগাদাগি করতে পারেন? গুড। When you learned it and why you learned it. So দেখেন এটা কিন্তু 100% আমাদের এই টেমপ্লেটের আনসার। I want to learn many skills such as cooking skills, foreign language skills, driving skills and so on. Among them driving skill which I think very difficult is one of the most desirable skills for me or at least as good as others. So when you learned it, why you learned it, কখন শিখেছিলেন, কিভাবে শিখেছিলেন? Actually I had a great deal of
ফিয়ার অন মাই মাইন্ড টুয়ার্ডস ড্রাইভিং ড্রাইভিং নিয়ে আমার অনেক ভয় ছিল। সো আই কুড গেইন কনফিডেন্স, আমি যেন কনফিডেন্ট আনতে পারি, সো দ্যাট আই কুড গেইন কনফিডেন্স, কনফিডেন্ট আনার জন্য মাই ফাদার গট মি এনরোলড, আমাকে এনরোল করিয়েছিলেন অ্যাট এ ড্রাইভিং স্কুল, একটা ড্রাইভিং স্কুলে, কল্ড মা ড্রাইভিং স্কুল। মিস্টার আবদুল্লাহ ওয়াজ মাই ড্রাইভিং ইনস্ট্রাক্টর, মিস্টার আবদুল্লাহ আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর ছিলেন। হু ওয়াজ কোয়াইট কনফিডেন্ট, ফ্রেন্ডলি অ্যান্ড সফট স্পোকেন, যিনি কনফিডেন্ট ছিলেন, ফ্রেন্ডলি ছিলেন এবং সফট স্পোকেন ছিলেন। হাউ ইউ লার্নড ইট, এবার কিভাবে শিখছেন? দেখেন এই কথাগুলো কিন্তু কাল্পনিক। আপনি মানে পরীক্ষায় আসছে স্কিল নিয়ে, আপনি কথা বলতেছেন পার্সনের ভোকাবুলারি গুলো। মিস্টার আবদুল্লাহ ওয়াজ মাই ড্রাইভিং ইনস্ট্রাক্টর হু ওয়াজ কোয়াইট কনফিডেন্ট, ফ্রেন্ডলি অ্যান্ড সফট স্পোকেন। সো একটা শিখলে আরেকটাতে কিভাবে কাজে লাগে আপনি আগে থেকে এটা কল্পনাও করতে পারেন, কিন্তু একটু কঠিন কল্পনা করা। শিখেছেন পার্সন নিয়ে ইউজ হচ্ছে অন্য কিউ কার্ড, মানে এখানে নিউ স্কিলে। হাউ ইউ লার্নড ইট, কিভাবে শিখেছিলেন? অন মাই ফার্স্ট ডে হি হেল্প মি টু গেইন কন্ট্রোল ওভার দ্য স্টিয়ারিং। সো প্রথমে স্টিয়ারিং শিখাইছেন, দো উই আর ড্রাইভিং অন দ্য গ্রাউন্ড উইথ নো ভেহিকল অ্যারাউন্ড, যদিও ফাঁকা জায়গায় গাড়ি চালাচ্ছিলাম। আই ওয়াজ স্টিল স্কেয়ার্ড, আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, অ্যান্ড ট্রেমলিং, মানে আতঙ্কিত হয়ে যাচ্ছিলাম। I was still scared and trembling, but my instructor motivated me to boost my confidence. But আমার instructor আমার confidence boost করতে help করেছে। So how you felt when you learned it? কেমন লাগছিল? কেমন লাগছিল আপনার যখন শিখছিলেন? Once I got the highway, frankly speaking, every time a truck was coming from the other side. এগুলো কাহিনী বানাবেন, হ্যাঁ, পরীক্ষার সময় বা নতুন কোনো আইডিয়া আসলে সাধারণত আসে না, এগুলোই ঘুরে ফিরে আসে, হ্যাঁ। তারপরেও ধরেন আমরা 9টা কিউ কার্ড দিচ্ছি, মাক্কারের 81টা কিউ কার্ড, এত যদি পড়েন, একটু যদি হচ্ছে সচেতন হন, সো খুব বেশি কঠিন না। সো ওভারঅল স্ট্রাকচার্ড ওয়েতে পড়লে আপনার লিসনিং, রিডিং, রাইটিং সবগুলোই কভার করা যায়। বাট আমাদের সিস্টেমেটিক ওয়েতে রেগুলার পড়াশোনা করতে হবে। একদিন পড়লেন আর 3 দিন খবর নাই, তাহলে কঠিন। ওয়েল এভরি টাইম এ ট্রাক ওয়াজ কামিং ফ্রম দ্য আদার সাইড, একটা ট্রাক আসতেছিল, আই ওয়াজ গেটিং অফ দ্য রোড ইন ফিয়ার, আমি ভয়ে রাস্তার বাইরে চলে যাচ্ছিলাম। দিস টাইম মাই ট্রেনার গট এ লিটল অ্যাংরি উইথ মি অ্যান্ড সেড, ইউ মাস্ট কিপ দ্য কারেজ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন নিউ স্কিল। Slowly and steadily I got more and more comfortable with driving on the road in different condition. বাসায় যখন পড়বেন একটা দুইটা লাইন করে বারবার রিভাইজ করবেন, পুরোটা একবারে পড়বেন না, এক লাইন পড়ে বুকের জড়তা কাটাবেন। I was feeling like that I have learned to drive, but then the most challenging part came. আমি মনে করতেছিলাম আমি শিখে গেছি, কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট আসছে, which was to drive in the city center, যখন সিটি সেন্টারে গাড়ি চালাতে হয়েছিল উইথ হেভি ট্রাফিক, যখন অনেক গাড়ির মাঝখানে গাড়ির সাথে আমার এটা চালাতে হয়েছিল। আই গট গুজবাম্পস, মানে শিওর ওঠে, টু ড্রাইভ ইন দিস বিজি এরিয়া, দিস কার ওয়াজ হার্ডলি মুভিং, মানে খুব কম চলতেছিল বিকজ অফ ট্রাফিক, এন্ড মাই ইঞ্জিন ওয়াজ গোয়িং অফ রিপিটেডলি। সো ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। বাট আই কেপ্ট দ্য কারেজ দিস টাইম, দো আই হ্যাড এ মাইনর অ্যাক্সিডেন্ট উইথ অ্যান অটো রিক্সা। এগুলো একটা বানায় কাহিনী বানানো হয়েছে আর কি। Though I had a car accident with an auto rickshaw, I learned a lot from my mistakes and the experience of Mr. Abdullah, and today I can confidently drive a car. আমি এখন কনফিডেন্সের সাথে গাড়ি চালাতে পারি। ওই যে একটা ডায়লগ আছে, প্রাইমারি পাস করেছি, আমি এবার 6-এ, রুকবে আমায় কে? একই রকম ভাবে হচ্ছে মিস্টার আব্দুল্লাহ, ওনার কাছে ড্রাইভিং শিখেছি, আর ঠেকায় কে? ইমাজিনারি সামথিং ইফ ইউ হ্যাভ টাইম, যদি আপনার সময় থাকে ইমাজিনারি কিছু একটা শেখেন। অ্যাজ ফার অ্যাজ আই কুড ভিভিডলি রিমেম্বার, যতটুকু আমার মনে পড়ে, ইনিশিয়ালি আই ডিডন্ট এগ্রি টু অ্যাডমিট দিস ড্রাইভিং স্কুল ডিউ টু মাই হেক্টিক জব শিডিউল।
শিডিউলও বলতে পারেন, স্কেজুলও বলতে পারেন, অফেনও বলতে পারেন, অফটেনও বলতে পারেন। আহ, এগুলোর মধ্যে হচ্ছে কোনো সমস্যা নাই। ব্রিটিশ উচ্চারণ করেন, আমেরিকান উচ্চারণ করেন, ক্যানেডিয়ান উচ্চারণ করেন, অস্ট্রেলিয়ান উচ্চারণ করেন, অসুবিধা নাই, কিন্তু আপনার কথাটা বুঝতে হবে। আবার একবারই প্রোনাউন্সিয়েশন নিয়ে কিচ্ছু নাই এরকমও না, যে প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো কিছু নাই, এটা একটা কাল্পনিক, তাও না। প্রোনাউন্সিয়েশন মানে আপনার কথাটা যেন বোঝা যায়, ভুল উচ্চারণ করলেন, কি বলতেছেন তাই বোঝা যাচ্ছে না, এটা তো হবে না। ওকে। সো আমার জব শিডিউল ব্যস্ততার কারণে আম, এবং শর্টেজ অফ মানি, মানি এই ক্যানাডিয়ানরা খুব সুন্দর করে মানি উচ্চারণ করে। সো বলে ইউ গিভ মানি, দেন ইউ ক্যান স্টে হিয়ার উইথ লং টার্ম। সো ইউ গিভ মানি, আই এম মেকিং মানি। সো খুব সুন্দর করে, খুব ফাস্টলি বলে, আমরা যেটা বাংলাদেশেরা এভাবে উচ্চারণ করি না। বাট মাই ম্যাটার্নাল আঙ্কেল হু লিভস ইন ক্যানাডা, এই যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বাট মাই ম্যাটার্নাল আঙ্কেল হু লিভস ইন ক্যানাডা ইন্সপায়ার্ড মি, মেইন কথা হচ্ছে মাই ম্যাটার্নাল আঙ্কেল ইন্সপায়ার্ড মি টু ডু দিস ড্রাইভিং কোর্স অ্যাজ ইট উইল বি হেল্পফুল টু গেট ইন্টারন্যাশনাল লাইসেন্স ওয়েন আই উইল গো অ্যাব্রোড, যখন দেশের বাইরে যাব তখন এটা আমার জন্য অনেক হেল্পফুল হবে। মাই আঙ্কেল অলসো গেভ মি মানি ফর দিস কেস, এটার জন্য আমাকে টাকাও দিয়েছিল। আই হ্যাড ডিসাইডেড টু অ্যাডমিট দিস স্কুল অ্যান্ড লার্ন ড্রাইভিং, এবং আমি এখানে ভর্তি হয়েছিলাম এবং শিখেছিলাম, বাস। সো এখান থেকে প্রপার একটা আইডিয়া নেবেন, আর উল্টা পাল্টা কোনো ধরনের কিউ কার্ড পাইলে ওখানেই পড়ে দেখবেন যে ওখানে কি লেখা আছে। ওকে। সো আপনাদের অন্য অন্য যে কিউ কার্ড গুলো দেওয়া হয়েছে, যেমন হচ্ছে আপনার এই যে প্লেস, আর্টিকেলটা, হ্যাঁ, আর্টিকেলটা এগুলো মোটামুটি সবই সহজ আছে। নিজের মতো করে একটু হচ্ছে পড়বেন যে এই যে এখানে দেখেন আপনার describe a useful article or on health you read in magazine or on the internet. What it was, what was it, where you can read it, why the information was useful, what did you know about this article. ওকে, সো অলমোস্ট সেম এগুলো, যে একটা আর্টিকেল বা হেলথ রিলেটেড কিছু একটা পড়েছিলেন, খুব আহামরি না, হ্যাঁ, যে আপনি নিজের মতো করে যেটা জানেন, যে আপনি হচ্ছে ভালো ফুড খেতে হবে বা নিয়মিত এক্সারসাইজ করতে হবে, এই টাইপের। ওয়েল, ইন মাই লাইফ আই হ্যাভ রেড various articles that are related to science, education, fashion, and also politics. But here I want to talk about an article that is related to health. I read it last month when I was reading a newspaper. So I am fond of reading distinct articles. When I read anything about health at that time, my interest in a particular article increases because I'm a health conscious person. I read the article named Early to Bed and Early to Rise. So late, early to bed and late to rise, তাড়াতাড়ি ঘুমাইতে যান, দেরি করে ওঠেন। আর্লি টু বেড অ্যান্ড লেট টু রাইস, এমনটা না, আর্লি টু বেড আর্লি টু রাইস। হাউ অ্যান্ড হোয়াই দিস ইনফরমেশন ইজ ইউজফুল, আপনি পড়ার সময় কঠিন মনে করবেন না, হ্যাঁ, পড়ার সময় তো ভাই প্র্যাকটিস করতেছেন, পড়ার সময় তো এটা কেবল আয়ত্তে আনতেছেন। সো পড়ার সময় এটাকে কঠিন মনে করে দূরে ঠেলে দেওয়ার কোনো মানে হয় না, আগে এটাকে নিয়মিত প্র্যাকটিস করবেন। সো পড়ার সময় একটু কঠিন মনে হয় হোক, ওটাকে আয়ত্তে আনার ট্রাই করবেন।
ওকে, সো এই টাইপের আইডিয়াগুলো একটু রিডিং করবেন, দেখবেন যে মোটামুটি সহজ আছে। যে দেয়ার্স নাথিং লাইক এ গ্রেট অর্গান টু বুস্ট ইউর ডে অ্যান্ড ফিল রিজুভিনেটেড, ফ্রেশ এয়ার ইন দ্য আর্লি মর্নিং। সো সকালে ঘুম থেকে ওঠার যে উপকারিতাগুলো, ওকে, ফ্রেশ এয়ার ইন দ্য আর্লি মর্নিং helps in increasing the oxygen levels in the brain, reduce blood pressure, lessen migraines and boost mental health. এত কিছু না বলতে পারেন যে স্বাস্থ্যের জন্য ভালো, এটু একটু বলতে পারবেন। মোরওভার, এই যে লিঙ্কিং আউট, পিপল হু ওয়েক আপ আর্লি হ্যাভ বেটার ব্রেন ফাংশন, superior critical thinking and problem solving skills. This means people will tend to perform better at work and the children in their studies. Besides linking out, it also helps make you look younger and beautiful. So ছোট ছোট করে পয়েন্ট করে নেবেন যেটা স্বাস্থ্যের জন্য ভালো। কিসের স্বাস্থ্য? ব্রেনের জন্য ভালো, তারপরে হচ্ছে ইয়ঙ্গার অ্যান্ড বিউটিফুল, এটার জন্য ভালো, তারপর অফিসের জন্য ভালো, যে তাড়াতাড়ি হচ্ছে ঘুম থেকে উঠলে অফিসের জন্য বা অফিসের কাজে এনাফ এনাফ টাইম পাওয়া যায়। ওকে, সো এরপরে সময় পেলে এক্সট্রা কথাগুলো এভাবে বলবেন। এরকম ভাবে 9টা কিউ কার্ড একদম 100% এখানে ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে বলতে হবে, নট নেসেসারি, বাট ট্রাই করবেন এগুলোকে একটু আইডিয়া নেওয়ার, পড়ে পড়ে আইডিয়া নেওয়ার, নিজের মতো করে বলতে হবে। যখন আপনি একটা জিনিস সম্পর্কে কোনো আইডিয়াই থাকবে না, দেখবেন যে আপনার ব্রেনে অনেক কষ্ট হবে। আর এই কষ্টটা দরকার, প্র্যাকটিসের জন্য এই কষ্টটার দরকার আছে। কিন্তু যখন এটা রিডিং করবেন, দেখবেন যে ও, আর এই কথাগুলো তো আমি নিজেই বলতে পারি, তো সহজ। আর কঠিন কঠিন প্র্যাকটিস করে যখন পরীক্ষার হলে যে সহজ সহজ পাবেন, তখন বলবেন মধু মধু, এ তো হচ্ছে বেশি ব্যাপারই না, ভেরি ইজি, এরকম। তাহলে আমাদের এরপরে কালকে হচ্ছে আমাদের ক্লাস হবে গ্রামারের উপর ক্লাস, শুধুমাত্র গ্রামার, গ্রামার ছাড়া অন্য কথা হবে কম, শুধুমাত্র গ্রামারের নিয়ে ক্লাস হবে। সো কালকে ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানানো হলো, কোনোভাবেই নিমন্ত্রণ জানাতে পারছি না। সো কালকের ক্লাসে সবাই ইনশাল্লাহ জয়েন করবেন। সো এনি মোর কোশ্চেন? তো 9টা কিউ কার্ড আয়ত্তে আনার ট্রাই করবেন, আর মাক্কারের যে কিউ কার্ড আছে ওগুলো রিডিং পড়ে নিজের মতো করে বলবেন। দ্যাটস ইট। আশা করি এটাই আপনার 9 পাওয়ার জন্য যথেষ্ট হবে। তারপরে আপনার স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন। আর স্পিকিং পার্ট 3 তো এখনো ক্লাস হয় নাই, স্পিকিং পার্ট 3 তে ইনশাল্লাহ আবার ক্লাস হবে। অবশ্যই অবশ্যই ভাই আমার জন্য দোয়া করবেন, স্পিকিং পার্ট 3 ক্লাস হবে, অবশ্যই হবে কালকে। না, স্পিকিং পার্ট 3 ক্লাস হবে কালকে, গ্রামারের ক্লাস, এরপর স্পিকিং পার্ট 3 এর ক্লাস। ভাই আপনার স্পিকিং পার্টনার, ভাই আমার স্পিকিং পার্টনার তো এসএমএস এর রিপ্লাই দেয় না। তো স্পিকিং পার্টনার তো হচ্ছে আপনি বদলাইতে পারেন, এ তো আর লাইভ পার্টনার না যে বদলান যাবে না আপনার। এটা হচ্ছে স্পিকিং পার্টনার, স্পিকিং পার্টনার তো বদলাইতে সমস্যা নেই। এখানে আমাদের গ্রুপ আছে, এখানে আমাদের গ্রুপ আছে, তারপরে 2-3 জন করে স্পিকিং পার্টনার রাখবেন, যাতে করে হচ্ছে আপনার একজন যদি বিজিও থাকে, তাহলে পরবর্তীতে ক্লাস টাইম তো সেম, আবু সাইদ ভাইয়া, ক্লাস টাইম তো সেম, কালকে রাত 9 ঘটিকায়। সো আর কারো কোনো কোশ্চেন? আজকে আমার ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন নিয়ে মিটিং হবে, সো আগে আগে যাইতে হবে। হ্যাঁ পারভেজ ভাই, আপনি যে এআই কম্প্যারিজন দিয়ে কি করেন? এআই কম্প্যারিজন করতে চান কেন? এটার পারমিশন চান কেন? এটার উপকারিতাটা কি আমাকে বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভাই আমি নাকি অন্য কেউ, মানে পারভেজ নামে তো কয়েকজন ছিল অ্যাকচুয়ালি, না আমি না তো না, তো ওই যে এই নামে না, ওনার নাম ছিল PARBES, জি ওনাকে জি জি, এখন, এই জন্যই উনি এখন। এখন আর নাই। হ্যাঁ, হুম, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে ভাই।
ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে কথা হবে। আজকে আমার ইউনিভার্সিটিতে ইয়ে আছে তো, একটু আর্লি যাইতে হবে। ক্লাস শেষ, সবাই লিভ নিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, সজীব ভাই বলেন। দেখি সজীব ভাই কি বলে। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ওই যে এখানে যে কিউ কাটের আন্ডারে যে 4-5টা কোশ্চেন থাকে, তো আমাকে কি মানে এক্সাক্ট ওই কোশ্চেন গুলার অ্যান্সার করতে হবে, নাকি মানে ওই কোশ্চেনের যে আছে কোশ্চেনের বাইরের, মানে যদি আমি কিছু না, ওই লিখতে কোশ্চেনের পারি সেটা আনসার ভালো হবে? অবশ্যই দিবেন। ওই কোশ্চেনের কিন্তু আনসার আমাকে, দিয়ে অ্যাডিশনাল জি, কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে আমার এক আপু বললো যে আমি একটা বিদেশি ইনস্ট্রাক্টরের একটা ভিডিও দেখেছি, সেখানে কোনো নাই। পরে আমি বললাম আমি একটা কি জায়গায় নাই, কোর্স কি করি, নাই? তো মানে উনি বলছে এক্সাক্ট উত্তর দিতে হবে না, ওই মানে কিউ কার্ডের উপর ভিত্তি করে আমি নিজের মতন করে বলতে পারবো 2 মিনিট। তাহলে ওই ওই সাব কোশ্চেন কেন দেওয়া হয়েছে? এইটাই তো আমি বললাম যে আমি আপনাকে যার বলা কাছে, হলো যে আপনাকে বলা হলো জি, যে হোয়েন ডিড ইউ গো দেয়ার, কখন আপনি এখানে গিয়েছিলেন? তো আপনি বলবেন না তাদেরকে জি, আপনি কখন গিয়েছিলেন, আপনি কার সাথে গিয়েছিলেন? আপনি বলবেন না কার জি, সাথে গিয়েছেন? জি, এটা মানে তো উনি যেটা, অটোমেটিক বলতে চলে আসে। ওনার ওনার মেসেজটা হয়তো উনি নিতে পারেন নাই, বা আমার বোঝার ভুল হচ্ছে, বা মানে সামথিং রং হেয়ার। বাট আপনি জি, লজিক্যালি চিন্তা করেন, ধরেন যে আমি দুনিয়ায় নাই, ঠিক আছে, জি, আপনি জি, আছেন, আপনার ওই আপু আছে, আর ওই বিদেশি ইনস্ট্রাক্টর আছে। এখন জি, প্রশ্নে এগুলো দেয়া আছে, এখন প্রশ্নের উত্তর, জি, এখন আপনি কি করবেন বলেন, নিজেই চিন্তা করেন। জি, জি, আমি যদিও নিজের মতন করে যখন ওই কিউ কার্ড দেখে যদি উত্তর করি, এই প্রশ্নগুলোর উত্তর তো অটোমেটিক চলে আসবে। যদি দু একটা মিসিং হয়, মানে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? ধরেন আমি কিউ হ্যাঁ, কার্ডের প্রবলেম আছে। প্রশ্নগুলা, আমি 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 হচ্ছে এই ক্লাসে আমি বলেছি যে মাস্ট আনসার অল সাব কোশ্চেন। আপনারা হয়তো ক্লাস করেন না, বা আমি বুঝাইতে পারি না। এই যে এখানে লেখা জি, আছে না যে মাস্ট আনসার জি, অল জি, সাব কোশ্চেন, তো মাস্ট মানে জি, কি বলেন? অবশ্যই। তাহলে এটার প্রশ্ন করার কি আছে বলেন? যে আমি সেটাই ওনাকে ইনফর্ম করলাম, মানে মানে ওনার বলার পর আমি একটু কনফিউজিং হওয়ার জন্য আপনার না কাছ না, থেকে আরো আমি শিওর আমি হইলাম যেটা ব্যাপারটা। বলি যে হচ্ছে ওই আইএলস একটা লজিক্যাল জিনিস, এটার কোনো ফিক্স ধরা বাঁধা নিয়ম নাই, কিন্তু লজিক্যালি চিন্তা জি, করেন যে এটা কি হবে। থ্যাংক ইউ, জি, থ্যাংক বুঝতে ইউ পারছি, ভাইয়া, থ্যাঙ্কস ধন্যবাদ, ফর ইউর আসসালামু কোয়েশ্চেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভাই, স্পিকিং ক্লাবে গেলে, যে কোনো জায়গায় যান, পড়াশোনা রিলেটেড যে কোনো বিষয়ে আপনার ইমপ্রুভ কিছুটা হবেই, কিন্তু কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। ট্রাই করেন নিজের মতো করে এগুলো প্র্যাকটিস করার জন্য। আপনি দুনিয়ার নানান জায়গায় যাচ্ছেন, ম্যাটেরিয়ালস কালেক্ট করতেছেন, কিন্তু নিজের মতো করে পড়তেছেন না, তাহলে ইমপ্রুভ হবে না। নিজের হার্ড ওয়ার্কটা করতে হবে। আমরা অনেক স্টুডেন্টকে পাই, আমাকে বলে ভাই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, টাকা যা লাগার আমি দেব, কিন্তু আমার আইএলটিএস স্কোরটা লাগবে। আমি বলি যে ভাই আপনার হার্ড ওয়ার্ক করতে হবে, নিজের পরিশ্রম নিজে করতে হবে। এটা একটা পার্সোনাল অ্যাসেট, এটা ওয়েলথ। এটা হচ্ছে ধরেন ওই যে বলে না যে সম্পদ, সে আমার সম্পদ, সম্পত্তি না। সো এই নিজেকে সেলফ এডুকেটেড করাটা এটা একটা সম্পদ। আপনার হচ্ছে স্বাস্থ্য যেমন একটা সম্পদ, এই সেলফ এডুকেটেড বা পড়াশোনাটাও একটা সম্পদ। এটা অর্থ খরচ করলেই হয় না, অর্থ খরচ তো আছে একটা পার্ট, বাট হার্ড ওয়ার্কটা আমি এখানে মেইন হিসাবে দেখব। যদি হার্ড ওয়ার্ক করেন, যদি অর্থ খরচ নাও করেন, যদি কোচিং এ ভর্তি নাও হন, ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন বই আছে, বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, এগুলো ওয়েবসাইট আছে, কিছু অর্থ তো খরচ হবেই, একেবারে তো আর ফ্রি ফ্রি হয় না, কিছু অর্থ খরচ হবেই। কিন্তু আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, আপনি ইনশাল্লাহ আশা করি আল্লাহ চাহে তো অ্যাচিভ করতে পারবেন। না না না, পার্ট টু তে কিউ কার্ডের বাইরের কোশ্চেনে আর কোনো কথা নেই। জি জি, অবশ্যই এটা ওল্ড পারসন অবশ্যই বলা যাবে। পার্ট থ্রি মোট কয়টা কোশ্চেন করে পার্ট থ্রিতে, এটা পার্ট থ্রিতেই কথা হবে। পার্ট থ্রি ক্লাসে জয়েন করেন ভাই। পার্ট থ্রিতে ভাই যাদের কোশ্চেন নাই তারা লিভ নেন, হ্যাঁ। এই কথাগুলো আগেও আনসার দিছি,
আপনারা বলেন যে ভাই এভাবে বললে হবে কিনা, এভাবে বললে হবে কিনা, এভাবে বললে হবে কিনা। ভাই বলছি তো এইভাবে বলতে হবে, হবে জন্যই তো বলছি হচ্ছে বলবেন, না হইলে তো বলতাম না হবে কিনা। আপনারা আবার বলেন যে হবে কিনা, হবে কিনা। তো ইনশাল্লাহ হবে, যেভাবে বলছি ওভাবে হবে। একটা কাউকে ভালো একটা অ্যাডভাইস দিয়েছিলেন মোহনা ম্যাডাম, এটা হচ্ছে পার্সন রিলেটেড প্লাস কি অ্যাডভাইস দিয়েছিলেন সেটা বলবেন। যে আপনার ছোট ভাই অথবা আপনার বড় ভাই বোন, সে কোন একটা বিপদে পড়েছিল, তাকে একটা ব্যাংক কার্ড করতে বলেছিলেন যে যেখানে এই সুবিধা হবে, অথবা তুমি এই সাবজেক্টে না পড়াশোনা করে এই সাবজেক্টে পড়ো কারণ এটার বাজার ভালো। সো কোনো একটা পরামর্শ দিয়েছিলেন, অথবা তাকে হেলথ রিলেটেড কোনো পরামর্শ দিয়েছিলেন যে সকালে ঘুম থেকে ওঠো, সকাল সকাল পড়াশোনা শুরু করো। সো পার্সন প্লাস এই পরামর্শটা, ওই পার্সন নিয়েও কিছু একটা বলবেন, আর তাকে কি পরামর্শ দিয়েছেন এটাও সম্পর্কেও কিছু একটা বলবেন। সো যেখানে এটা দেখেছেন ওখানে রিডিং পড়বেন, রিডিং পড়ে নিজের মতো করে বলবেন। 27 তারিখ আমার স্পিকিং টেস্ট, ক্যান আই গিভ এ মক টু ইউ বিফোর এক্সাম? আমার কাছে আমার আসলে সময় নাই ভাইয়া। আপনি যেহেতু 27 তারিখে আপনার পরীক্ষা, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে ঢাকায় আহ, বিভিন্ন কোচিং সেন্টার আছে, ওখানে সরাসরি যে মক টেস্ট দেন। পরীক্ষার আগে রেজিস্ট্রেশন করলে 3-5টা মক টেস্ট ফ্রি পাওয়া যায়। এটা আপনি নি- নিজেই করতে পারেন। সো তাহলে লিসনিং, রিডিং, রাইটিংও পারবেন, আবার হচ্ছে স্পিকিংটাও পারবেন। বাট ফুল কোর্সের স্টুডেন্ট হলে আমরা রাইটিং এর ফিডব্যাক দেই, ইমার্জেন্সি বেসিসে অনেক সময় স্পিকিং এরও আইডিয়া দেই। আমি নিজেও আগে মক টেস্ট নিতাম, বাট এখন তো মানে একটু বিজি শিডিউল হয়ে গেছে। যদিও আমার আন্তরিকতা আছে, ইচ্ছা আছে, কিন্তু ইউনিভার্সিটি ক্লাস, অন্যান্য কাজ বাজ মিলিয়ে আসলে মানে ইচ্ছা থাকা সত্ত্বেও কঠিন আর কি। স্পিকিং 8 ব্যান্ড পাওয়ার জন্য কি আপনার 9টা কিউ কার্ড যথেষ্ট হবে? না, ইনশাল্লাহ যথেষ্ট হবে না। এই 9টা কিউ কার্ড দেখে আইডিয়া হবে, কিন্তু এটার পরে আপনার রুমানা আক্তার ম্যাডাম আপনাকে মাক্কারের বই থেকে হোক, নিজেদের প্র্যাকটিস করা হোক, ওইরকম পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র 9টা কিউ কার্ড পড়লেন আর হচ্ছে আপনি আইএলটিএস স্পিকিং এ 9 পেয়ে গেলেন, এটা আসলে চাপাবাজি ছাড়া অন্য কিছু হবে বলে আমি মনে করি না। আর আপনারা নিজেরাও চিন্তা করেন পার্সোনালি যে আসলে কি হতে পারে, কি কি লেখা উচিত, আর কন্টেন্ট গুলো কিভাবে লেখা উচিত, একটু ডিটেলসে সাজেশন প্লিজ। মুজিবুর ভাই, আমি যে এটা স্পিকিং এর ক্লাসেই বলেছিলাম যে ছোট্ট করে শুধু নোট নিবেন যে কি বলবেন, ওকে? এখানে ওই প্রশ্নের উপরেই আপনি ছোট্ট করে নোট নিবেন যে এই এই যে লিখে রাখবেন, ছোট ছোট ওয়ার্ডে লিখে রাখবেন, এটুকু। যাদের কোশ্চেন নাই তারা লিভ নিতে পারেন। যারা আমাদের ফুল কোর্সে আসেন বা ফুল কোর্সের স্টুডেন্ট, তাদেরকে আমরা হচ্ছে রাইটিং এর ফিডব্যাকটা দিয়ে থাকি। রুবেল মিয়া ভাই, প্রশ্ন করে আর নাই। ঠিক আছে ভাইয়া, আজকের মতো এখানেই সমাপ্তি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগামী করলো আমাদের আইডিয়া মাথায় আসে একটু, বাট কথা মুখে আসে না। মুখে আসে না তাহলে লিখে রাখেন আগে, যেহেতু কথা মুখে আসে না খাতায় লেখেন আগে, পরে হচ্ছে স্যার আমাকে একজন সিরিয়াস স্পিকিং পার্টনার দেবেন। সিরিয়াস যে কে আর সিরিয়াস যে কে না কেমনে বুঝতাম ভাই? 2-3 জন করে স্পিকিং পার্টনার রাখবেন, তাহলে হচ্ছে আপনারা একজন যদি ইয়েও থাকে সমস্যা হবে না। ওকে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। ইনশাল্লাহ কালকে ক্লাসে দেখা হবে। আজকে ইউনিভার্সিটিতে আর্লি যেতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া আশহাদু আল্লা ইলাহা রোমানা আপু, আপনি মনে হয় উর্মি ম্যাডাম আপনাকে নক দিছে, আপনি ওনার সাথে প্র্যাকটিস করেন, সিরিয়াস স্পিকিং পার্টনার। লং লং টাইম ইংলিশ কথা বলতে পারে এখন,
এখন স্পিকিং প্র্যাকটিস দরকার। ওয়েট ওয়েট, কালকে আমাকে এক আপু মেসেজ দিছে, ওনার একজন সিরিয়াস স্পিকিং পার্টনার দরকার। আমি বলছি যে দেখতেছি, দেখি উনি, আপনি কি উনি নাকি অন্য কেউ? উর্মিলা, 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 আহ এ হচ্ছে যে রুমানা আপু, আপনি এই আপুকে নক দেন, হ্যাঁ? নগদ নগদ গরমা গরম হচ্ছে স্পিকিং পার্টনার পেয়ে গেলেন এত দ্রুত। এত ভালো দুইজন সিরিয়াস মানুষ। জি জি, এই যে রুমানা আপু, আপনি ওনার সাথে প্র্যাকটিস করেন। অন্যরা সবাই মানে, আমিও লিভ নিচ্ছি। মুজিবুর ভাইয়া, বি এ গুড ফ্রেন্ড ফার্স্ট, ওকে? ওকে, তাহলে আজকের মতো এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম।